প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। মার্চ ফরওয়ার্ড কর্তৃক আয়োজিত এসআই নিয়োগ প্রস্তুতি ব্যাচের ইংরেজি প্রথম লেকচারে আমি সবাইকে স্বাগত জানাই। যে যেখান থেকে লাইভে যুক্ত হয়েছেন নিশ্চয়ই সবাই ভালো আছেন এবং নিরাপদে আছেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা। প্রথমেই যারা লাইভে যুক্ত হয়েছেন অনুরোধ করছি, কে কোত্থেকে লাইভে যুক্ত হয়েছেন একটু কমেন্ট করে জানিয়ে দেন। তাহলে আমি বুঝতে পারবো যে আমরা কোন কোন জায়গা থেকে লাইভে যুক্ত হয়েছি। সবাইকে অনুরোধ করছি কমেন্ট করে জানিয়ে দেওয়ার জন্য কে কোত্থেকে লাইভে যুক্ত হয়েছেন, এবং আপনারা যারা ভবিষ্যতে এসআই নিয়োগের পরীক্ষায় অংশগ্রহণ করবে আপনাদের বন্ধু বান্ধবরা তাদেরকে মেনশন করে জানিয়ে দেন, তারা যেন এই লাইভ ক্লাসটা দেখতে পারে। সবাইকে অনুরোধ করছি লাইভ ক্লাসটা শেয়ার করার জন্য, যেন আপনার কাছের যারা আছে বন্ধু বান্ধবরা আছে তারা যেন লাইভ ক্লাসটা দেখতে পারে এবং এখান থেকে উপকৃত হতে পারে। সবাইকে অনুরোধ করছি ক্লাসটা শেয়ার করে দেওয়ার জন্য, এবং সবাইকে অনুরোধ করছি আজকের এই লাইভ ক্লাসটাতে আপনাদের ফ্রেন্ডদেরকে মেনশন করার জন্য। যারা লাইভে যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, এবং সবাইকে অনুরোধ করছি আপনারা যে যেখান থেকে লাইভে যুক্ত হয়েছেন একটু কমেন্ট করে জানিয়ে দেন। যখন আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন তাহলে তখন আমি আপনাদের সাথে মূল আলোচনায়, আজকের যে ক্লাসের মূল আলোচনায় আমি চলে যাব। আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে ইতিমধ্যে প্রায় 50 জন লাইভে যুক্ত হয়েছেন। শাহাদাত শিমুল ফেনী থেকে যুক্ত হয়েছেন, ফরহাদ হোসেন গাজীপুর থেকে যুক্ত হয়েছেন, মেহেদি হাসান ঢাকা শাহজাহানপুর থেকে যুক্ত হয়েছেন, হুসাইন খান মিরপুর 10 থেকে যুক্ত হয়েছেন, মাহবুবুর বিন জামাল আপনি যুক্ত হয়েছেন নাটোর থেকে। আমি সবাইকে অনুরোধ করছি আপনাদের বন্ধু বান্ধব যারা আছে ওনাদেরকে একটু কষ্ট করে মেনশন করে দেন, যেন ওনারা আজকে ক্লাসটা দেখে উপকৃত হতে পারে। আর যারা লাইভে যুক্ত আছেন, আমি দেখতে পাচ্ছি অনেকে লাইভে যুক্ত আছেন, সবাইকে অনুরোধ করছি কমেন্ট করে জানিয়ে দেওয়ার জন্য আপনি কোথা থেকে যুক্ত হয়েছেন। মূল আলোচনায় যাওয়ার আগে আমি প্রথমেই আমার পরিচয় দিতে চাই। তার আগে বলতে চাই আমি আপনাদের সাথে লাইভে যুক্ত হয়েছি বাংলাদেশের একেবারে দক্ষিণ প্রান্ত থেকে। বাংলাদেশের একেবারে দক্ষিণ প্রান্তে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার শহর থেকে আমি আপনাদের সাথে লাইভে যুক্ত হয়েছি। আপনাদের সাথে আজকের লাইভ ক্লাসে আমি সংযুক্ত আছি মোহাম্মদ সাকিউদ্দিন কাদের। আমি 34th BCS ক্যাডার, BCS এডুকেশন ক্যাডার আমি কর্মরত আছি। বর্তমানে আমার পোস্টিং হচ্ছে কক্সবাজার গভর্নমেন্ট মহিলা কলেজ। এই কলেজে আমি ইংলিশ লেকচারার হিসেবে কর্মরত আছি। আপনাদের জ্ঞাতার্থে আমি আমার পরিচয়টা পেশ করলাম। যেমনটি বলছিলাম আমি বাংলাদেশের একেবারে দক্ষিণ প্রান্ত থেকে, মানে কক্সবাজার থেকে আপনাদের সাথে লাইভে যুক্ত হয়েছি। আমি দেখতে পাচ্ছি অনেকেই লাইভে যুক্ত হয়েছেন। রুবেল পাটোয়ারি যুক্ত হয়েছেন তেজগাঁও পুলিশ স্টেশন থেকে, সোহান খান যুক্ত হয়েছেন রংপুর থেকে, আলাউদ্দিন কিরণ যুক্ত হয়েছেন ফেনী থেকে। অনেকেই দেখতে পাচ্ছি আপনারা লাইভে যুক্ত হয়েছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, এবং আজকের ক্লাসে মার্চ ফরওয়ার্ডের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন এবং স্বাগত জানাচ্ছি। তাহলে আমরা আজকের ক্লাসের মূল আলোচনায় চলে যাচ্ছি। আজকে আমাদের ক্লাসে আমি যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেটি হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনস। আপনারা জানেন যে কোনো নিয়োগ পরীক্ষায়, সেটা এসআই নিয়োগ বলেন অথবা যে কোনো নিয়োগ বলেন, যে কোনো নিয়োগ পরীক্ষায় ইংলিশ একটা গুরুত্বপূর্ণ অংশ দখল করে থাকে। যারা ইংরেজিতে খুব ভালো পারফর্ম করেন নিশ্চয়ই ওনারা যে কোনো চাকরির পরীক্ষায় খুব ভালো করতে পারেন। সো ইংলিশে আপনার বেসিকটাকে স্ট্রং করতে হবে। আমি পরামর্শ দিব যে কোনো চাকরির পরীক্ষায় ভালো করার জন্য আপনার ইংলিশের বেসিকটাকে স্ট্রং করতে হবে। তো
আজকে যে টপিক নিয়ে কথা বলা হবে সেটি হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনস। আপনারা জানেন প্রেপোজিশনস এই বিষয়টা হচ্ছে সত্যিকার অর্থেই অনেক বেশি অধ্যয়ন করতে হয়। এটা আসলে খুব বেশি রোলস জানতে হয় ব্যাপারটা এমন না, এখানে রোলসের বিষয় খুবই কম। রোলসের চেয়ে যে বিষয়টা ইম্পর্টেন্ট প্রেপোজিশনের ক্ষেত্রে সেটি হচ্ছে এখানে অনেক বেশি করে মেমোরাইজ করতে হয়। যত বেশি মেমোরাইজ করা হবে ততই প্রেপোজিশন এই ব্যাপারটাতে বা এই টপিকটাতে আপনি ভালো করতে পারবেন। আর প্রেপোজিশন এই টপিকটা এমন টপিক যেটা বিসিএস বলেন, ব্যাংক বলেন, পুলিশের এসআই নিয়োগ বলেন, অথবা যে কোনো নিয়োগ পরীক্ষায় প্রেপোজিশন থেকে অনেকগুলো কোয়েশ্চেন হয়ে থাকে। সো প্রেপোজিশনে খুব ভালো করা নিঃসন্দেহে যে কোনো চাকরির পরীক্ষায় এক ধাপ এগিয়ে যাওয়ার শামিল। সেজন্য আমি বলবো যদি প্রেপোজিশনে ভালো করতে চান তাহলে আজকে ক্লাসটা মনোযোগ দিয়ে দেখতে হবে। আমার ইনস্ট্রাকশন যেগুলো দিব সেই ইনস্ট্রাকশন অনুসারে আজকের প্রেপোজিশন যেগুলো আমাদের গুরুত্বপূর্ণ বিষয় আছে, প্রেপোজিশনগুলো আছে, এগুলো আয়ত্ত করার চেষ্টা করতে হবে। সো চলুন আমরা চলে যাচ্ছি আজকের প্রেপোজিশন বিষয়ক ক্লাসে। আমি আমার লেকচারটা শেয়ার করেছি, আমার লেকচার শিট যে শেয়ার করেছি এটা আপনারা দেখতে পাচ্ছেন কিনা একটু প্লিজ আমাকে কমেন্ট করে জানিয়ে দেন। আমি দেখতে পাচ্ছি অনেকেই আমার সাথে যুক্ত আছেন। ফুয়াদ হাসান মাইমান সিং থেকে যুক্ত হয়েছেন। সো আপনারা, আমি আজকে ক্লাসের পেজটা শেয়ার করেছি, আমার লেকচার ম্যাটেরিয়ালটা শেয়ার করেছি, দেখতে পাচ্ছেন কিনা সবাই একটু কমেন্ট করে আমাকে প্লিজ একটু জানিয়ে দেন। তাহলে আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি। মূল আলোচনায় চলে যাওয়ার আগে আমরা প্রথমে দেখব যে এসআই নিয়োগের আগের পরীক্ষাগুলোতে প্রেপোজিশন থেকে কেমন প্রশ্ন হয়েছিল। আমরা প্রথমে একটু দেখতে চাই এসআই নিয়োগের আগের পরীক্ষাগুলোতে প্রেপোজিশন থেকে কেমন প্রশ্ন হয়েছিল। আমরা একটু দেখার পরে তাহলে আমরা আজকের মূল আলোচনায় যেতে পারবো। প্রথমে কয়েকটা আমরা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স দেখব, এরপরে আমরা আজকের প্রেপোজিশনগুলো নিয়ে একটু কথা বলবো। তাহলে একটু খেয়াল করি আমরা সবাই। প্রথমে আসেন, এখানে বলা আছে বিগত সালের প্রশ্নাবলী। সো বিগত সালের যে প্রশ্নাবলী আছে সেখানে আমি প্রথমেই আপনাদের সাথে একটু আলোচনা করতে চাই। নাম্বার 1, হি হ্যাজ এনশিওরড মি। হি হ্যাজ এনশিওরড মি, এখানে অপশনের মধ্যে উইথ আছে, অফ আছে, ফর আছে, অ্যাট আছে। কি হতে পারে আপনার কারো কি জানা আছে? নাম্বার 1 কি হতে পারে? এগুলো হচ্ছে এসআই নিয়োগ পরীক্ষার প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্স। সো এগুলো দেখলে আপনাদের একটু আইডিয়া হবে যে আসলে এসআই নিয়োগের পরীক্ষায় প্রেপোজিশন থেকে কেমন প্রশ্ন হয়। তাহলে আপনারা সেখান থেকে একটা ধারণা নিয়ে আপনারা প্রেপোজিশনের জন্য প্রস্তুতি নিতে পারবেন। সেজন্য প্রথমেই আমরা প্রিভিয়াস ইয়ার কিছু কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব, এরপরে আমি মূল আলোচনায় যাব। আচ্ছা, তাহলে নাম্বার 1টা কি হতে পারে আপনাদের কি ধারণা? যে হি হ্যাজ এনশিওরড মি কি হতে পারে? উইথ হবে, অফ হবে, ফর হবে, নাকি অ্যাট হবে? কোনো আইডিয়া আছে? যদি আপনাদের জানা থাকে একটু আমাকে কমেন্ট করে জানিয়ে দেন যে নাম্বার 1 উত্তর কি হবে। নাম্বার 1 উত্তর কি হবে? এ বি সি ডি একটু কমেন্ট করে জানিয়ে দেন। যারা এর মধ্যে লাইভে যুক্ত হয়েছেন সবাইকে অনুরোধ করছি আজকের ক্লাসটা শেয়ার করার জন্য, যেন আপনার চারপাশের ফ্রেন্ড যারা আছে তারা যেন আজকের ক্লাসটা দেখতে পারে এবং ক্লাস থেকে উপকৃত হতে পারে। যদিও এটা এসআই নিয়োগের জন্য ক্লাসটা আমরা নিচ্ছি, এই প্রেপোজিশনের ক্লাসটা কিন্তু সবার জন্য গুরুত্বপূর্ণ। যারা বিসিএস পরীক্ষা দিবেন, যারা ব্যাংক জবে আছেন, ব্যাংক জব পরীক্ষা দিবেন, যে কোনো নিয়োগ পরীক্ষা যারা দিবেন সবার জন্যই এই প্রেপোজিশনের ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ। সো আপনাকে অনুরোধ করছি, যারা লাইভে যুক্ত আছেন সবাইকে অনুরোধ করছি ক্লাসটা শেয়ার করার জন্য। আলাউদ্দিন কিরণ বলছেন যে স্যার পুরো দেখা যাচ্ছে না। আচ্ছা, পুরো দেখা যাচ্ছে না। আচ্ছা, আপনি একটু আপনার স্ক্রিনটাকে হোয়াইট করেন, মানে মোবাইলটাকে একটু হোয়াইট করে ধরলে তাহলে নিশ্চয়ই দেখতে পাবেন। আচ্ছা, যারা লাইভে যুক্ত আছেন সবাইকে অনুরোধ করছি ক্লাসটা শেয়ার করে দেওয়ার জন্য, যেন আপনার ফ্রেন্ডরা এই ক্লাসটা দেখতে পায় এবং আপনার ফ্রেন্ডকে মেনশন করে দেন। যারা শেয়ার করছেন তাদেরকে অনুরোধ করব আপনারা শেয়ার করেছেন, শেয়ার ডান এটা লিখে দিবেন। তাহলে আমার মনে হয় যে আপনার ফ্রেন্ডরা এটা দেখতে পাবে বা আমি কনফার্ম হতে পারবো যে আপনি শেয়ার করেছেন। আচ্ছা, অনেকেই উত্তর দিয়েছেন দেখা যাচ্ছে হি হ্যাজ এনশিওরড মি। আচ্ছা, আপনারা জানেন এনশিওর মানে হচ্ছে নিশ্চিত করা। হি হ্যাজ এনশিওরড মি, উনি আমাকে নিশ্চিত করেছেন। এখানে আসলে উত্তরটা হবে অফ। উত্তরটা হবে অফ। হি হ্যাজ এনশিওরড মি, উনি আমাকে আশ্বস্ত করেছেন বা নিশ্চিত করেছেন অফ সেফটি।
নিরাপত্তার ব্যাপারে। এখানে নিরাপত্তা, আপনারা জানেন সেফটি মানে হচ্ছে নিরাপত্তা, তো নিরাপত্তার ব্যাপারে, নিরাপত্তার বোঝাচ্ছে এটা এর বোঝাচ্ছে, র বা এর বোঝাচ্ছে, এই ক্ষেত্রে আমরা অফ ইউজ করি। আর একটা বিষয় মনে রাখতে হবে যে এনশিওর অফ, এনশিওরের পরে আমরা জেনারেলি অফ ইউজ করি যদি প্রেপোজিশন আনতে হয়, এনশিওরের পরে অফ ইউজ করা হয়, এর অর্থ হচ্ছে আশ্বস্ত করা, নিশ্চিত করা। তাহলে এখানে উত্তর কি হবে? হি হ্যাজ এনশিওরড মি অফ সেফটি, উনি আমাকে নিরাপত্তার ব্যাপারে আশ্বস্ত করেছেন। আমরা চলে যাচ্ছি আরেকটা প্রশ্নে। আচ্ছা, নাম্বার 10 এ চলে আসেন, দেখেন তো এটা পারেন কিনা আপনারা। নাম্বার 10, হি লিভস, এখানে একটু মিস্টেক আছে, এখানে লিভ আছে, লিভটা লিভস হবে, লিভ যেটা দেয়া আছে এটা লিভস হবে। আশা করছি বুঝতে পারছেন। আপনারা যখন আমাকে কমেন্ট করে উত্তর জানিয়ে দিবেন, একটু কষ্ট করে নাম্বারটা লিখে দিবেন যে 10 নাম্বার উত্তর হচ্ছে এ অথবা বি অথবা সি, তাহলে আমার বুঝতে সহজ হবে। আপনারা কমেন্ট যখন করবেন একটু কষ্ট করে আমাকে প্রশ্নের নাম্বারটা লিখে উত্তরটা লিখবেন। তাহলে 10 নম্বর এখানে কি বলা আছে? হি লিভস, লিভ দেয়া আছে, এটা লিভস হবে, একটা গ্যাপ আছে। অনেস্ট মিনস, আচ্ছা অনেস্ট মিনস মানে কি বোঝাচ্ছে? সৎ মাধ্যম, হ্যাঁ জীবিকা বোঝাচ্ছে এখানে, জীবিকা। এখন জীবিকা বোঝালে অনেস্ট মিনস মানে হচ্ছে সৎ মাধ্যম, সৎ মাধ্যম হচ্ছে তার জীবিকা উপার্জনের উপায়। এখানে কি হতে পারে, কোনো আইডিয়া আছে? ফর হবে নাকি বাই হবে নাকি অন হবে নাকি উইদিন হবে, কোনো আইডিয়া আছে? একটা বিষয় বললাম যে এখানে একটু ভুল আছে, লিভটা কি হবে? লিভস হবে। আচ্ছা, আলাউদ্দিন কিরণ বলছেন অন হবে, আসলে কি অন হবে? একটু দেখেন তো। আলাউদ্দিন কিরণ বলছেন অন হবে। আচ্ছা, মাধ্যম বোঝালে, কোনো কিছুর যদি মাধ্যম বোঝায়, মাধ্যম বোঝালে আমরা মাধ্যমের আগে বাই নিয়ে আসব। তাহলে হি লিভ বাই অনেস্ট মিনস, হি লিভ বাই অনেস্ট মিনস, উনি কি করেন? সৎ উপায়ে জীবিকা উপার্জন করেন। এখানে অনেস্ট মিনসটা হচ্ছে সৎ উপায়, এটা হচ্ছে মাধ্যম। মাধ্যম বোঝালে কি হবে? বাই হবে। মাধ্যম বোঝালে কি হবে? বাই হবে। আচ্ছা, আশা করছি বুঝতে পেরেছেন। তাহলে হি লিভ বাই অনেস্ট মিনস, উনি সৎ উপায়ে কি করেন? সৎ উপায়ের মাধ্যমে বা সৎ উপায়ে জীবিকা অর্জন করেন। আমরা চলে আসি 13 নাম্বারে, দেখেন তো এটা কি হবে? 13 নাম্বার, 13 নাম্বার, হিজ ব্রাদার ইজ নোটেড ড্যাশ অনেস্টি, হিজ ব্রাদার ইজ নোটেড ড্যাশ ড্যাশ অনেস্টি, তার ভাই উল্লেখযোগ্য বা বিখ্যাত সততা, অনেস্টি মানে হচ্ছে সততা। কি হবে এখানে? ফর হবে, টু হবে, অ্যাট হবে নাকি ফ্রম হবে? আমি দেখতে পাচ্ছি অনেকেই জিয়াউদ্দিন মজুমদার আগের প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন। আপনারা যারা কমেন্ট করছেন একটু কষ্ট করে নাম্বারটা লিখে দিবেন, না হলে আপনি কোনটার উত্তর দিচ্ছেন আসলে বুঝতে একটু অসুবিধা হবে। নাম্বারটা লিখে উত্তর দিবেন, আপনি যেটার উত্তর দিচ্ছেন 13 নাম্বার, 14 নাম্বার, 10 নাম্বার, নাম্বারটা লিখে উত্তর দিবেন। আচ্ছা, তাহলে 13 নাম্বার নিয়ে কথা বলছি আমরা। হিজ ব্রাদার ইজ নোটেড, এখানে বলা আছে অনেস্টি, হিজ ব্রাদার ইজ নোটেড, এখানে বলা আছে অনেস্টি। তাহলে কি হবে এখানে? ফর অনেস্টি, ফর অনেস্টি। ফর কেন হবে? আমরা যখন জন্য বুঝাই, জন্য, কোনো কিছুর জন্য বোঝাচ্ছে, জন্য বুঝালে আমরা কি ইউজ করি? ফর ইউজ করি। যে হিজ ব্রাদার ইজ নোটেড ফর অনেস্টি, তার ভাই সততার জন্য বিখ্যাত, জন্য বোঝাচ্ছে, জন্য বোঝাচ্ছে বলে এখানে কি হবে? উত্তরটা ফর হবে। আমি দেখতে পাচ্ছি অনেকেই শাহনেওয়াজ, রুবেল সর্দার, আলাউদ্দিন কিরণ, জিয়াউদ্দিন মজুমদার অনেকেই সঠিক উত্তর দিয়েছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা, আমরা এভাবে কয়েকটা বিষয় দেখব, তারপরে আমরা আলোচনায় চলে যাব। আচ্ছা, এরপর আসেন 30 নাম্বার, দেখেন তো এটা কি হবে? 30 নাম্বার, হিজ আন্ট ব্রট হিম, হিজ আন্ট ব্রট হিম, আচ্ছা কি হবে এখানে? ব্রট হিম গ্রোন হবে নাকি আপ হবে নাকি ওভার হবে নাকি অ্যাওয়ে হবে? আপনারা নিশ্চয়ই জানেন এখানে ব্রড শব্দটা কোত্থেকে এসছে। আপনাকে বুঝতে হবে এখানে ব্রড শব্দটা কোত্থেকে এসছে। এই ব্রড শব্দটা আনা হয়েছে ব্রিং থেকে। আপনারা জানেন ব্রিং এর পাস্ট ফর্ম হচ্ছে ব্রট, ব্রিং এর পাস্ট ফর্ম হচ্ছে ব্রট। তাহলে
হিজ আন্ট ব্রট হিম। আপনারা জানেন ব্রিং আপ মানে হচ্ছে লালন পালন করা, ব্রিং আপ মানে কি করা, লালন পালন করা। তাহলে ব্রিং এর পাস্ট ফর্ম এখানে ব্রট আছে, তাহলে এখানে আপটা বসবে, তাহলে হিজ আন্ট ব্রট হিম আপ, তার আন্ট কি করেছিল তাকে, তার আন্ট তাকে লালন পালন করেছিল, তার আন্ট তাকে লালন পালন করেছিল। আমি দেখতে পাচ্ছি শাহনেওয়াজ সঠিক উত্তর দিয়েছেন, আপ বলেছেন, আলাউদ্দিন কিরণও আপ বলেছেন। আপনারা যারাই সঠিক উত্তর দিচ্ছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আরেকটা বিষয়, আপনি যখন কোনো প্রশ্নের উত্তর দিবেন একটু কষ্ট করে প্রশ্নের নাম্বারটা লিখে দিবেন, তাহলে আমার বুঝতে সহজ হবে যে আপনি কোন প্রশ্নের উত্তর দিচ্ছেন। আচ্ছা, আমরা একটু চলে আসছি 28 নম্বরে। দেখেন তো 28 নম্বর কি হবে। মিস্টার করিম অনলি লুকড ড্যাশ দ্য গিফট। মিস্টার করিম অনলি লুকড ড্যাশ দ্য গিফট। 28 নম্বরটা কি হবে, কোনো আইডিয়া আছে? আঠাশ নাম্বারটা কি হবে? যারা লাইভে যুক্ত আছেন অনুরোধ করছি কমেন্ট করে জানিয়ে দেওয়ার জন্য যে 28 নাম্বারটা কি হতে পারে। মিস্টার করিম অনলি লুকড, আসলে আপনারা জানেন নিশ্চয়ই জিয়াউদ্দিন মজুমদার বলছেন ফর। আচ্ছা, আমরা যদি বলি যে লুক ফর মানে হচ্ছে অনুসন্ধান করা, লুক ফর মানে কি করা, অনুসন্ধান করা। তো মিস্টার করিম অনলি লুকড ফর দ্য গিফট, মিস্টার করিম কি করেছিলেন, কেবলমাত্র গিফটটি অনুসন্ধান করেছিলেন। এখানে একটু ডাউট আছে, যদি আপনি কেউ যদি মনে করেন যে লুক অ্যাট মানে হচ্ছে তাকানো, মিস্টার করিম কেবলমাত্র গিফটের দিকে তাকিয়েছিলেন, এটা কেমন একটা ব্যাখ্যা লাগবে। যারা এ বলছেন ওনাদের জন্য বলছি, মিস্টার করিম অনলি লুকড অ্যাট দ্য গিফট, মিস্টার করিম কেবলমাত্র গিফটের দিকে তাকিয়েছিলেন, এটা ব্যাখ্যা লাগছে। তাহলে লুক ফর হলে কি হবে, সন্ধান করা বা অনুসন্ধান করা। মিস্টার করিম কেবলমাত্র গিফটটি কি করেছিলেন, অনুসন্ধান করেছিলেন, তাহলে এখানে কি হবে, অনুসন্ধান করা বোঝাচ্ছে, তাহলে এখানে লুক ফর হবে। আশা করছি বুঝতে পেরেছেন। আমরা চলে এসেছি 29 নম্বরে। 29 নাম্বার কি হতে পারে, 29 নাম্বার কি হতে পারে? আমি দেখতে পাচ্ছি অনেকেই লাইভে যুক্ত আছেন। যারা লাইভে যুক্ত আছেন সবাইকে অনুরোধ করছি আজকের ক্লাসটি শেয়ার করে দেওয়ার জন্য, যেন আপনার চারপাশে যারা বন্ধু বান্ধবরা আছে, বিভিন্ন যারা চাকরির প্রস্তুতি নিচ্ছে, সবাই যেন আজকে ক্লাসটা দেখতে পায় এবং ক্লাস থেকে উপকৃত হতে পারে। সবাইকে অনুরোধ করছি ক্লাসটা শেয়ার করে দেওয়ার জন্য। তাহলে আমরা চলে আসছি 29 নম্বরে। 29 নম্বর কি হতে পারে, দ্য আদার সেইলর্স ওয়ার অ্যাংরি ড্যাশ দ্য ওল্ড ম্যান। আপনারা জানেন অ্যাংরি মানে রাগান্বিত, অ্যাংরি মানে রাগান্বিত। যখন কোনো ব্যক্তির সাথে রাগান্বিত হওয়া বোঝায় তখন কি হয়, উইথ হয়। যখন কোনো ব্যক্তির সাথে রাগান্বিত হওয়া বোঝায় তখন কি হবে, উইথ হবে। তাহলে দ্য আদার সেইলর্স, দেখতে পাচ্ছি জিয়াউদ্দিন মজুমদার কি করেছেন, সঠিক উত্তর দিয়েছেন, উইথ বলেছেন। শাহনেওয়াজ উইথ বলেছেন, শাওন বড়ুয়া উইথ বলেছেন, আলাউদ্দিন কিরণ ডান মানে বোধহয় শেয়ার করেছেন। যারা শেয়ার করেছেন সবাইকে অনুরোধ করছি একটু ডান লিখে দেন, শেয়ার ডান লিখে দেন কষ্ট করে। আচ্ছা, তাহলে আমরা কি বললাম, 29 নাম্বার বললাম যে যখন কোনো ব্যক্তির সাথে রাগান্বিত হওয়া বোঝাবে, ব্যক্তি যখন কোনো ব্যক্তির সাথে রাগান্বিত হওয়া বোঝাবে তখন কি হবে, উইথ হবে। দ্য আদার সেইলর্স ওয়ার অ্যাংরি উইথ দ্য ওল্ড ম্যান। অন্য নাবিকরা কি হয়েছিল, বৃদ্ধ লোকটির সাথে রাগান্বিত হয়েছিল, অন্য নাবিকরা বৃদ্ধ লোকটির সাথে রাগান্বিত হয়েছিল। তাহলে যখন কোনো ব্যক্তির সাথে রাগান্বিত হওয়া বোঝাবে তখন কি হবে, অ্যাংরির পরে উইথ হবে। এই কথা আমরা মনে রাখবো, ব্যক্তির সাথে রাগান্বিত হওয়া বোঝালে অ্যাংরির সাথে কি হবে, উইথ হবে। 31 নাম্বার, আমরা চলে এসেছি 31 নাম্বারে। যারা লাইভে যুক্ত আছেন আমাকে যদি একটু কষ্ট করে বলে দেন 31 নাম্বারের উত্তরটা কি হবে। ক্যান ইউ সাজেস্ট অ্যান অল্টারনেটিভ ড্যাশ দিস প্রপোজাল। আপনারা জানেন অল্টারনেটিভ মানে হচ্ছে বিকল্প, আপনারা জানেন অল্টারনেটিভ মানে হচ্ছে বিকল্প, অল্টারনেটিভ মানে হচ্ছে বিকল্প। তাহলে ক্যান ইউ সাজেস্ট, আপনি কি সাজেস্ট করতে পারেন বা পরামর্শ দিতে পারেন, অ্যান অল্টারনেটিভ একটা বিকল্প, দিস প্রপোজাল মানে এই প্রস্তাবের। মনে রাখতে হবে, এখনই মুখস্থ করে ফেলেন, অল্টারনেটিভের পরে অলওয়েজ টু হয়, কি হয়, টু হয়। মানে অল্টারনেটিভ ওয়ার্ডটা দেখলেই আপনার মাথায় চলে আসবে টু। তাহলে মনে রাখতে হবে অল্টারনেটিভ শব্দটার পরে অলওয়েজ কি হবে, টু হবে। আমি দেখতে পাচ্ছি অনেকেই সঠিক উত্তর দিয়েছেন, ফাহাদ ফারদিন সঠিক উত্তর দিয়েছেন, সাগর মণ্ডল সঠিক উত্তর দিয়েছেন, হুসাইন খান, তামান্না পারভিন তন্নি অনেকেই সঠিক উত্তর দিয়েছেন। সো আমরা কি বললাম, অল্টারনেটিভ শব্দটা যখনই আমরা দেখব তখনই আমরা বলবো যে অল্টারনেটিভের পরেই কি হয়,
টু হয়, মুখস্থ করে রাখেন যে অল্টারনেটিভ টু মানে হচ্ছে বিকল্প। তাহলে ক্যান ইউ সাজেস্ট এন অল্টারনেটিভ টু দিস প্রপোজাল? আপনি কি এই প্রস্তাবের একটা বিকল্প আমাকে সাজেস্ট করতে পারেন, পরামর্শ দিতে পারেন? আশা করছি আপনারা এই পয়েন্টটা বুঝতে পেরেছেন। চলে আসেন আপনারা 35 নাম্বারে। খুব মজার প্রশ্ন, দেখেন তো পারেন কিনা এটা। 35 নাম্বার। 35 নাম্বার। The plane arrived dash time at 3 p.m. 3 p.m. 35 নাম্বার কি হতে পারে? হ্যাঁ, জিয়াউদ্দিন মজুমদার বলছেন আগে কমেন্ট দেখার পর উত্তর বলার জন্য। ভেরি গুড। হ্যাঁ, ভালো কথা, ভালো পরামর্শ দিয়েছেন। আচ্ছা, 35 নাম্বার। আচ্ছা, আপনাদের কি জানা আছে এখানে দুইটা কথা আছে, একটা হচ্ছে অন টাইম, একটা হচ্ছে ইন টাইম। একটা হচ্ছে অন টাইম, একটা হচ্ছে ইন টাইম। এখন আপনার কাছে কি মনে হয় কোনটা হবে? অন টাইম কখন হয় আর ইন টাইম কখন হয়? আমি দেখতে পাচ্ছি শাহনেওয়াজ, ফাহাদ ফারদিন, সম্রাট, সুজন দাস, শেখ আরিফ, হুসাইন খান, জিয়াউদ্দিন মজুমদার অনেকে উত্তর দিয়েছেন। দু একজন ইন বলেছেন, অনেক বেশিরভাগই অন বলেছেন। এখন আপনার জানা আছে কিনা যে অন টাইম কখন হয় আর ইন টাইম কখন হয়? মনে করেন একটা প্লেন 3টায় আসার কথা, 3টায় পৌঁছানোর কথা। সো ওই প্লেনটা ঠিক 3টায় পৌঁছালো, কাটায় কাটায় 3টায় পৌঁছালো, সেটাকে আমরা বলবো যে দ্যাট ইজ অন টাইম। দ্যাট ইজ অন টাইম। আবার মনে করেন একটা প্লেন 3টায় পৌঁছানোর কথা, এটা 3টা বাজার আরো 2-1 মিনিট আগে পৌঁছে গেল, সেটাকে আমরা বলবো ইন টাইম। আমি আরেকটু যদি ক্লিয়ার করি, মনে করেন আপনার একটা ক্লাস শুরু হওয়ার কথা ঠিক 3টায়, আপনার একটা ক্লাস শুরু হওয়ার কথা ঠিক 3টায়, ওই ক্লাসটা ঠিক 3টায় কাটায় কাটায় ঠিক 3টায় শুরু হলো, তা আমরা বলবো যে ক্লাসটা কি হয়েছে? অন টাইম শুরু হয়েছে। অন টাইম মানে একেবারে ঘড়ির কাটায় কাটায়। ঠিক আছে? এখন একটা ক্লাস মনে করেন 3টায় শুরু হওয়ার কথা, ওই ক্লাসটা 3টায় শুরু হবে, তার জন্য আপনি ক্লাসরুমে 2:55-তে গিয়ে পৌঁছালেন, 2:56-তে গিয়ে পৌঁছালেন, বা 2:58-তে গিয়ে পৌঁছালেন। তাহলে আপনি যে সময়ে পৌঁছালেন এটাকে আমরা বলবো ইন টাইম। ইন টাইম মানে হচ্ছে আপনার হাতে একটু সময় আছে। আমি আরো একবার বলছি, আপনার আজকে এটা 3টায় ক্লাস আছে, ঠিক 3টায় একটা ক্লাস শুরু হবে। তো আপনি 3টায় ক্লাসটা অ্যাটেন্ড করার জন্য আপনার ওই ক্লাসে আপনি 2:55-তে পৌঁছালেন, 2:56-তে পৌঁছালেন, 2:54-তে পৌঁছালেন, বা 2:58-তে পৌঁছালেন। আমরা বলবো যে আপনি ইন টাইম পৌঁছিয়েছেন। ইন টাইম মানে হচ্ছে আপনার হাতে একটু কি আছে? সময় আছে। আর টিচার কি করলো? ঠিক 3টায় ক্লাসটা শুরু করলো। টিচার ঠিক 3টায় ক্লাসটা শুরু করলো, আমরা বলবো যে ক্লাসটা কি হয়েছে? অন টাইম শুরু হয়েছে। তাহলে মনে রাখতে হবে অন টাইম মানে হচ্ছে কাটায় কাটায়। অন টাইম মানে হচ্ছে কাটায় কাটায়। আর ইন টাইম মানে হচ্ছে আপনার হাতে একটু কি আছে? সময় আছে। আমার যেটা মনে হয় সেটা হচ্ছে এই 35 নাম্বারটাতে উত্তরটা হবে অন টাইম। এখানে বলাই আছে at 3 p.m. তো এটা যেহেতু 3টা বাজে, 3টায় প্লেনটা অন টাইম এসে পৌঁছেছিল, মানে কাটায় কাটায় এসে পৌঁছেছিল, এরকম বোঝাচ্ছে। তাহলে উত্তরটা কি হবে? অন টাইম হবে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। 35 নাম্বারটা অন টাইম হবে। আচ্ছা, আমরা চলে যাচ্ছি। আমি দেখতে পাচ্ছি অনেকেই সঠিক উত্তর দিয়েছেন। যারা লাইভে এখন যুক্ত হলেন তাদেরকে আবারও স্বাগত জানাই। যারা আজকের লাইভটা দেখছেন সবাইকে অনুরোধ করছি আজকের ক্লাসটা শেয়ার করে দেওয়ার জন্য। আচ্ছা, আমরা চলে আসছি দেখেন 48 নাম্বার। যেহেতু আপনারা পুলিশের এসআই হবেন, আমরা পুলিশ নিয়ে একটা প্রশ্ন দেখতে পাচ্ছি এখানে। দেখেন এটা পারেন কিনা। দ্য পুলিশ ইজ লুকিং ড্যাশ দ্য কেস, কি হবে? 48 নাম্বার, দেখেন তো পারেন কিনা। আপনার আগে উত্তরটা দেন, তারপর আমি এটা নিয়ে ব্যাখ্যা করছি। 48 নাম্বার। দ্য পুলিশ ইজ লুকিং আফটার হবে, অন হবে, আপ হবে, নাকি ইনটু হবে?
যারা লাইভে যুক্ত আছেন অনুরোধ করছি উত্তরটা দেওয়ার জন্য। আমি দেখতে পাচ্ছি আলে আর আলু, শাহনেওয়াজ, এসকে ফাহাদ ফারদিন অনেকেই উত্তর দিয়েছেন, দেলোয়ার হুসাইন উত্তর দিয়েছেন। সঠিক হয়েছে কিনা আমি এখনো বলছি না, সঠিক হয়েছে কিনা আমি একটু পরে বলবো। আমি আগে আপনাদের উত্তরটা নিচ্ছি। সম্রাট উত্তর দিয়েছেন, আচ্ছা। নাহিদ উত্তর দিয়েছেন, অনিক উত্তর দিয়েছেন, সুজন দাস উত্তর দিয়েছেন, আচ্ছা ঠিক আছে। কাজী আহমেদ, হ্যাঁ অনেকেই উত্তর দিয়েছেন, ভেরি গুড। এখন একটু শুনেন সবাই 48 নাম্বার। এখন এখানে যে কথাটা বলা আছে, লুকের পরে যদি আফটার দেন, আপনারা জানেন লুক আফটার মানে হচ্ছে দেখাশোনা করা। লুক আফটার মানে কি করা? দেখাশোনা করা। যারা জানেন একটু লিখে নেন, খাতায় নোট করে নেন। লুক আফটার মানে হচ্ছে দেখাশোনা করা। আচ্ছা, কেস মানে মামলা। মামলা কি দেখাশোনা করার বিষয়? আমার তো মনে হয় না। দেখাশোনা একজন ব্যক্তিকে করা যায়। মনে করেন একজন ব্যক্তি, আপনার বাবা, আপনার মা, ওনাকে দেখাশোনা করা যায়। তাহলে কেস তো মানে মামলা তো দেখাশোনা করা যায় না। তাহলে আর লুক অন দিয়ে আমি কিছু বলছি না। লুক আপ, লুক আপ মানে হচ্ছে কোনো কিছু খুঁজে বের করা। মনে করেন ডিকশনারি থেকে একটা ওয়ার্ড খুঁজে বের করলেন, এটাকে বলা হয় লুক আপ। লুক আপ মানে হচ্ছে কোন একটা অভিধান থেকে, বই থেকে, ডিকশনারি থেকে একটা শব্দ খুঁজে বের করা। এক্ষেত্রে আমরা লুক আপ ইউজ করি। আর লুকের পরে যখন ইনটু হয় তখন অর্থ হচ্ছে তদন্ত করা। কি করা? তদন্ত করা। লুকের পরে যখন ইনটু হয় তখন অর্থ হচ্ছে তদন্ত করা। আপনারাই বলেন পুলিশ মামলাটা কি করছে? তদন্ত করছে। দ্য পুলিশ ইজ লুকিং ইনটু দ্য কেস। কেস মানে মামলা। পুলিশ মামলাটি কি করছে? তদন্ত করছে। পুলিশ মামলাটি তদন্ত করছে। তো নিশ্চয়ই আমার কথা শুনে আপনারা বুঝতে পারছেন যে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে ইনটু। কারণ মামলা হচ্ছে তদন্ত করার ব্যাপার, মামলা হচ্ছে তদন্ত করার বিষয়। 53 নাম্বার, আপনারা অনেকেই আমাকে কমেন্ট করেছেন যে 53 নাম্বার যেন আমি উত্তর দেই। 53 নাম্বার, আচ্ছা 53 নাম্বার কি হবে? হি ডাইড। ডাই নিয়ে অনেক কথা আছে, আমরা ডাই নিয়ে কথাগুলো বলবো। তবে 53 নাম্বার যেহেতু আমাদের সামনে এসছে, আমি একটু করে বলি। আপনারা যারা লাইভে যুক্ত আছেন অনুরোধ করছি 53 নাম্বারটা একটু কমেন্ট করে আমাকে জানিয়ে দেওয়ার জন্য যে আপনাদের কাছে কি মনে হয় 53 নাম্বারটা উত্তর কি হবে। 53 নাম্বারটা উত্তর কি হবে? আমি বারবার অনুরোধ করছি আপনারা একটু কষ্ট করে উত্তর লেখার সময় কোয়েশ্চেনের নাম্বারটা লিখে দিবেন, নাহলে আমি কনফিউজ হচ্ছি আসলে আপনি কোন উত্তরটা দিচ্ছেন। আপনি কয় নাম্বার প্রশ্নের উত্তর দিচ্ছেন আমি কনফিউজ হচ্ছি। সেজন্য যারা উত্তর দিচ্ছেন একটু কষ্ট করে কোয়েশ্চেনের নাম্বারটা লিখে দিবেন, আমার জন্য সহজ হবে বোঝা। দেখতে পাচ্ছি নুসরাত জাহান, আলে আর আলু এবং অনেকেই সঠিক উত্তর, সঠিক কিনা আমি জানি না, একটু পরে বলছি। অনেকেই উত্তর দিয়েছেন, অনেকেই উত্তর দিয়েছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। আচ্ছা চলুন আমি এখন আলোচনা করি। আমরা ডাইয়ের পরে হচ্ছে যদি অফ বলি, আমরা ডাইয়ের পরে অফ বলি। ডাই অফ মানে হচ্ছে রোগে মারা যাওয়া। মনে করেন কেউ কলেরায় মারা গেল, কেউ ডায়রিয়াতে মারা গেল, কেউ ম্যালেরিয়াতে মারা গেল। এরকম যদি কেউ রোগে মারা যায় তাহলে কি হবে? ডাইয়ের পরে অফ হবে। ডাইয়ের পরে কি হবে? অফ হবে। ডাইয়ের পরে অফ হওয়া মানে হচ্ছে রোগে মারা যাওয়া। আর ডাইয়ের পরে ফর হওয়া, ফর, ডাইয়ের পরে যখন ফর দিবেন আপনি, তার অর্থ হচ্ছে মহৎ কাজে আত্মত্যাগ করা। মনে করেন কেউ দেশের জন্য মৃত্যুবরণ করলো, কেউ ভাষার জন্য মৃত্যুবরণ করলো, তখন কি হবে? ডাই ফর। তখন কি হবে? ডাই ফর। বলবো যে আওয়ার ফ্রিডম ফাইটার্স, আমাদের মুক্তিযোদ্ধারা ডাইড ফর দ্য কান্ট্রি। আমাদের মুক্তিযোদ্ধারা কি করেছিল? দেশের জন্য মৃত্যুবরণ করেছিল। তাহলে মহৎ মহৎ কাজে আত্মত্যাগ করলে ডাই ফর হবে। রোগে মারা গেলে কি হবে? ডাই অফ হবে। আর যদি কেউ দুর্ঘটনায় মারা যায়, দুর্ঘটনায় মারা যায়, দুর্ঘটনায় মারা গেলে কি হবে? ডাই বাই হবে। তাহলে কি হবে? হি ডাইড বাই অ্যাক্সিডেন্ট। হি ডাইড বাই অ্যাক্সিডেন্ট। সে কি করেছিল? দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছিল। তো বুঝতে পারছেন আপনারা অনেকেই সঠিক উত্তর দিয়েছেন, আমি সবাইকে অভিনন্দন জানাই। দুর্ঘটনায় মৃত্যুবরণ করলে কি হবে? ডাইয়ের পরে বাই হবে। ডাই বাই মানে হচ্ছে কি করা? দুর্ঘটনায় মৃত্যুবরণ করা। সিক্সটি নাম্বার কারো জানা আছে? দেখেন তো 60 নাম্বার, 60 নাম্বার, 60 নাম্বার কারো জানা আছে?
60 নাম্বারটা কারো জানা থাকলে একটু কমেন্ট করে আমাকে জানিয়ে দিতে পারেন। 60 নাম্বার। আমি 60 নাম্বারের একটা মাত্র উত্তর পেয়েছি। শাহনেওয়াজ উত্তর দিয়েছেন। বাকিরা একটু কষ্ট করে আমাকে উত্তর দিয়ে দেন। 60 নাম্বারটা কি হবে? নুসরাত জাহান উত্তর দিয়েছেন। আচ্ছা, চলুন দেখা যাক। এটা হচ্ছে একটা আসলে প্রবাদ বাক্য। ডোন্ট ক্রাই ওভার স্পিল্ড মিল্ক। মনে রাখবেন, ডোন্ট ক্রাই ওভার স্পিল্ড মিল্ক, এটা মুখস্থ করে রাখতে হবে। এটা প্রবাদ বাক্য যে অতীতের কথা তুলে দুঃখ করে লাভ নেই। ডোন্ট মানে ডু নট ক্রাই ওভার, এটা মুখস্থ করে রাখতে হবে। মুখস্থ করে রাখেন। ডু নট ক্রাই ওভার স্পিল্ড মিল্ক। স্পিল্ড মিল্ক মানে হচ্ছে নষ্ট হয়ে গেছে এমন দুধ। যে দুধটা বা যে মিল্ক কি হয়ে গিয়েছে, নষ্ট হয়ে গিয়েছে। যে মিল্ক নষ্ট হয়ে গিয়েছে ওটা নিয়ে আর কান্নাকাটি করে চিন্তা করে লাভ নাই। এটার প্রবাদ বাক্যটা হচ্ছে এরকম যে অতীতের কথা তুলে দুঃখ করে লাভ নেই বা অতীতের কথা নিয়ে চিন্তা করে লাভ নেই। ডোন্ট ক্রাই ওভার স্পিল্ড মিল্ক, এটা হচ্ছে আমি বলছি বারবার, এটা হচ্ছে মুখস্থ করে রাখতে হবে। মুখস্থ করে রাখেন যে ডু নট ক্রাই ওভার স্পিল্ড মিল্ক। এক্ষেত্রে ক্রাই এর পর কি হবে? ওভার হবে। এটা আসলে বোঝার ব্যাপার নেই এখানে, পুরোটাই হচ্ছে মুখস্থ করে রাখতে হবে যে অতীতের কথা তুলে দুঃখ করে লাভ নেই। এটা হচ্ছে ডু নট ক্রাই ওভার স্পিল্ড মিল্ক। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। নাম্বার 62 নাম্বার কি হবে? কারো জানা আছে? 62 নাম্বার একটু কমেন্ট করে জানিয়ে দেন। 62 নাম্বার কি হবে একটু কমেন্ট করে যদি জানিয়ে দেন আমাকে। আপনারা অনেকেই লাইভে যুক্ত আছেন, আমি সবাইকে অনুরোধ করছি একটু কষ্ট করে লাইভটা শেয়ার করে দেওয়ার জন্য, যেন মার্চ ফরওয়ার্ড এর বার্তাগুলো সবার কাছে পৌঁছে যায় এবং সবাই যেন এই ক্লাস থেকে উপকৃত হতে পারে। দেখতে পাচ্ছি কাজী আহমেদ আল কাউসার, শাহনেওয়াজ, দেলোয়ার হুসাইন, নাহিদুল ইসলাম, হুসাইন খান সহ অনেকে উত্তর দিয়েছেন হি ইজ অ্যাবসেন্ট ফ্রম দ্য ক্লাস। কোনো কিছু থেকে বিরত থাকা, দূরে থাকা, অনুপস্থিত থাকা, এরকম বুঝলে আমরা ফ্রম ইউজ করি। অ্যাবসেন্টের পরে কি হয়? ফ্রম হয়। আমরা মনে রাখবো অ্যাবসেন্টের পরে ফ্রম হয়, তাহলে কি হবে? হি ইজ অ্যাবসেন্ট ফ্রম দ্য ক্লাস। আশা করছি আপনারা এই পয়েন্টটা বুঝতে পেরেছেন যে হি ইজ অ্যাবসেন্ট ফ্রম দ্য ক্লাস, এখানে কি হবে? ফ্রম হবে। আশা করছি এই পয়েন্ট আপনারা বুঝতে পেরেছেন। এরপর চলে আসেন 63 নাম্বার। হি ইজ অ্যাফ্রেইড, এখানে আছে দ্য ডগ। এখন আপনারা নিশ্চয়ই জানেন অ্যাফ্রেইড এর পরে কি হয়। অ্যাফ্রেইড এর পরে কি হয়? যারা আছেন একটু কষ্ট করে উত্তর দিয়ে দেন। 63 নাম্বার, অ্যাফ্রেইড এর পরে কি হবে? যারা অনলাইনে যুক্ত আছেন দেখতে পাচ্ছি আলেয়ার আলো উত্তর দিয়েছেন, নাহিদুল ইসলাম উত্তর দিয়েছেন। হ্যাঁ, ভেরি গুড। হি ইজ অ্যাফ্রেড অফ দ্য ডগ। অ্যাফ্রেড এর পরে কি হয়? অফ হয়। অ্যাফ্রেড এর পরে অফ হয়, যে হি ইজ অ্যাফ্রেড অফ দ্য ডগ, সে কুকুরে ভীত, সে কুকুর দেখে ভয় পায়। এরকম ক্ষেত্রে আমরা কি ইউজ করি? অ্যাফ্রেড এর পরে অফ ইউজ করি। আচ্ছা, চলে আসেন 66 নাম্বার। এটা আপনারা নিশ্চয়ই জানেন। 66 নাম্বারটা কি হবে উত্তর? 66 নাম্বার, আই লিভ, এখানে আছে মহাখালী, তারপর আছে ঢাকা, দুইটা জায়গা। একটা হচ্ছে ছোট জায়গা, একটা হচ্ছে বড় জায়গা। একটা হচ্ছে ছোট জায়গা, একটা হচ্ছে 66 নাম্বার। আই লিভ মহাখালী আছে, তারপরে কি আছে? ঢাকা আছে। একটা হচ্ছে ছোট জায়গা, একটা হচ্ছে বড় জায়গা। তাহলে বলেন তো এখানে কি হবে? আই লিভ, আমি বাস করি। কোথায় বাস করি? মহাখালীতে। মহাখালী কোথায়? ঢাকায়। কি হবে? শাওন বড়ুয়া উত্তর দিয়েছেন, দেখতে পাচ্ছি অ্যাট বলেছেন, ইন বলেছেন। বাকিরা একটু উত্তর দেন দেখি। শাহনেওয়াজ বলেছেন অ্যাট হবে, ইন হবে। ভেরি গুড। আচ্ছা, যারা উত্তর দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তাহলে আই লিভ অ্যাট মহাখালী ইন ঢাকা। আপনারা জানেন যদি
যদি পাশাপাশি দুটি জায়গার নাম থাকে, একটা ছোট জায়গা একটা বড় জায়গা, ইন দ্যাট কেস যেটা ছোট জায়গা তার আগে অ্যাট হয়, আর যেটা বড় জায়গা তার আগে কি হয়, ইন হয়। যদি দুটো পাশাপাশি জায়গার নাম থাকে, যেটি যেটি ছোট জায়গা তার আগে আমরা কি ইউজ করব, অ্যাট ইউজ করব, আর যেটা বড় জায়গা তার আগে আমরা কি ইউজ করব, ইন ইউজ করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি মহাখালী হচ্ছে ছোট জায়গা আর ঢাকা হচ্ছে বড় জায়গা, তাহলে আমরা মহাখালীর আগে অ্যাট দিয়েছি এবং ঢাকার আগে কি দিয়েছি, ইন দিয়েছি। আমি দেখতে পাচ্ছি আমাদের অসংখ্য বন্ধুরা এই প্রশ্নটি সঠিক উত্তর দিয়েছেন, আমি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবার চলেন আমরা একটু আলোচনায় চলে যাই, আজকের আলোচনায় চলে যাই। আমরা একটু কথা বলবো প্রথমে বিটুইন এবং অ্যামাং নিয়ে। আমরা আজকে আসলে প্র্যাকটিস করতে করতে শিখে ফেলবো, আমরা আজকে প্র্যাকটিস করতে করতে শিখবো। পরীক্ষায় প্রশ্ন যে স্টাইলে হয় সেই স্টাইলে আমরা প্র্যাকটিস করতে করতে এই বিষয়গুলো আমরা শিখে নেওয়ার চেষ্টা করব। আচ্ছা, তাহলে আসেন, হি ওয়াজ হ্যাপি টু বি ড্যাশ ফ্রেন্ডস। হি ওয়াজ হ্যাপি টু বি ড্যাশ ফ্রেন্ডস। এখানে বিটুইন আছে, ইনটু আছে, অ্যাট আছে, অ্যামাং আছে। দেখতে পাচ্ছেন উত্তর দেয়া আছে, তাই আমাদেরকে আর প্রশ্ন করছি না, আমি ব্যাখ্যা করছি। যেহেতু উত্তর দেয়া আছে আমি প্রশ্ন করছি না, জাস্ট ব্যাখ্যা করছি। তাহলে হি ওয়াজ হ্যাপি টু বি, আচ্ছা এখানে ফ্রেন্ডস মানে কিন্তু অনেক ফ্রেন্ডকে বোঝাচ্ছে। হি ওয়াজ হ্যাপি মানে সে আনন্দিত ছিল, টু বি অ্যামাং ফ্রেন্ডস সে বন্ধুদের মাঝে থাকতে পেরে আনন্দিত ছিল, সে বন্ধুদের মাঝে থাকতে পেরে আনন্দিত ছিল। অনেকের মাঝে বুঝালে আমরা কি ইউজ করি, অ্যামাং ইউজ করি। দুইয়ের মাঝে হলে বিটুইন হয়, আর অনেকের মাঝে হলে কি হয়, অ্যামাং হয়। আপনারা হয়তো জানেন দুইয়ের মাঝে হলে বিটুইন হয়, আর অনেকের মাঝে হলে কি হয়, অ্যামাং হয়। এখানে উত্তরটা কি হবে, অ্যামাং হবে। যে হি ওয়াজ হ্যাপি, উনি আনন্দিত ছিলেন, টু বি অ্যামাং ফ্রেন্ডস বন্ধুদের মাঝে থাকতে পেরে। 2 নম্বরে চলে আসেন। There is a common tendency dash software users. সফটওয়্যার ইউজার্স মানে হচ্ছে যারা সফটওয়্যার ব্যবহার করেন। এখানে সফটওয়্যার ইউজার্স মানে হচ্ছে অনেক সফটওয়্যার ইউজারকে বোঝাচ্ছে, শুধু দুজন নয়, নিশ্চয়ই অনেককে বোঝাচ্ছে। So there is a common tendency among software users to prefer foreign software to local ones. মানে সফটওয়্যার ইউজারদের মধ্যে একটা কমন টেন্ডেন্সি আছে যে ওনারা কি করেন, লোকাল সফটওয়্যারের চেয়ে ফরেন সফটওয়্যারটাকে কি করেন, প্রেফার করেন। তাহলে এখানে অনেক সফটওয়্যার ইউজারদের মধ্যে বোঝাচ্ছে। অনেকের মাঝে বুঝালে আমরা কি ইউজ করি, অ্যামাং ইউজ করি। অনেকের মাঝে বুঝালে আমরা কি ইউজ করি, অ্যামাং ইউজ করি। আশা করছি আপনারা এই পয়েন্টটা বুঝতে পেরেছেন। চলে আসেন 3 নাম্বার। ইট ইজ ইম্পর্টেন্ট টু ডিস্টিংগুইশ ড্যাশ কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যান্ড সিম্পল ইন্টারেস্ট। দেখেন কম্পাউন্ড ইন্টারেস্ট হচ্ছে একটা বিষয়, সিম্পল ইন্টারেস্ট হচ্ছে আরেকটা বিষয়। তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট এবং সিম্পল ইন্টারেস্ট এই দুইটা বিষয়, দুইয়ের মাঝে বুঝালে কি হয়, বিটুইন হয়। আপনারা জানেন দুইয়ের মাঝে বুঝালে কি হয়, বিটুইন হয়। তাহলে এখানে একটা বিষয় হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট, আর একটা বিষয় হচ্ছে সিম্পল ইন্টারেস্ট, সেজন্য এখানে কি হবে, বিটুইন হবে। যে ইট ইজ ইম্পর্টেন্ট টু ডিস্টিংগুইশ বিটুইন কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যান্ড সিম্পল ইন্টারেস্ট। আশা করছি আপনারা এই পয়েন্টটা বুঝতে পেরেছেন। আমরা আরেকটা বিষয়ের মধ্যে চলে যাচ্ছি। Number 5, he divided the money এখানে আছে the two children। the two children হচ্ছে দুইজন যেহেতু বোঝাচ্ছে সেজন্য আমরা কি ইউজ করছি, এখানে বিটুইন ইউজ করছি। যে হি ডিভাইডেড দ্য মানি বিটুইন দ্য টু চিলড্রেন, উনি কি করেছিলেন, দুজন শিশুর মধ্যে অর্থটা ভাগ করে দিয়েছিলেন। তাহলে দুজনের মধ্যে বুঝালে বিটুইন হয়, আর দুইয়ের চেয়ে বেশি বুঝালে কি হয়, অ্যামাং হয়। আমরা চলে আসি বাই। আমরা বাই কোন ক্ষেত্রে ইউজ করি, বাই ইউজ করার অনেকগুলো ব্যাপার আছে, আমরা তার মধ্যে কয়েকটা নিয়ে কথা বলবো। প্রথমে আসেন, জীবিকা বোঝালে, জীবিকার মাধ্যম বুঝালে আমরা বাই ইউজ করি। যখন কি বোঝায়, জীবিকার মাধ্যম বোঝায়, আমরা কি ইউজ করব, বাই ইউজ করব। যে a fisherman earns his livelihood, একজন জেলে ওনার জীবিকা নির্বাহ করেন by catching and selling fish। তাহলে জীবিকার মাধ্যম বোঝাচ্ছে। জীবিকার মাধ্যম বুঝালে সেই জীবিকার মাধ্যমের আগে আমরা কি করি, বাই ইউজ করি। একজন জেলে জীবিকা নির্বাহ করেন মাছ ধরে এবং বিক্রি করে। তাহলে জীবিকার মাধ্যম হচ্ছে এখানে কি, মাছ ধরা এবং বিক্রি করা। মাধ্যম বুঝালে তার আমরা কি ইউজ করি, বাই ইউজ করি। আশা করছি বুঝতে পেরেছেন।
নাম্বার 7 এ আসেন, ইফ উই ওয়ার্ক স্টিডিলি, যদি আমরা স্থিরভাবে কাজ করি। স্টিডিলি মানে হচ্ছে স্থিরভাবে। যদি আমরা স্থিরভাবে কাজ করি, উই ক্যান ফিনিশ ড্যাশ নুন, একটা সময়ের মধ্যেই একটা কাজ হয়ে যাবে। একটা সময়ের মধ্যেই একটা কাজ হয়ে যাবে এরকম যদি বোঝায়, আমরা বাই ইউজ করতে পারি। একটা সময়ের মধ্যেই বা এর পূর্বে একটা কাজ হয়ে যাবে। মনে করেন মধ্যাহ্নের মধ্যেই বা মধ্যাহ্নের পূর্বেই কাজটা হয়ে যাবে, এরকম বুঝালে আমরা একটা সময়ের পূর্বে কি আনতে পারি? বাই আনতে পারি। এখানে কি হবে? বাই নুন হবে। যে আপনারা নিশ্চয়ই জানেন অন নুন হয় না, ইন নুন হয় না, তাহলে কি হবে? এখানে বাই নুন হবে। যে যদি আমরা স্থিরভাবে কাজ করি, উই ক্যান ফিনিশ বাই নুন, আমরা কি করতে পারবো? মধ্যাহ্নের মধ্যেই কাজটা শেষ করতে পারবো। তাহলে একটা সময়ের মধ্যেই একটা কাজ হয়ে যাবে বা একটা সময়ের পূর্বে একটা কাজ হয়ে যাবে, এরকম যদি হয় আমরা ওই সময়ের পূর্বে কি আনতে পারি? বাই আনতে পারি। আশা করছি আপনারা এই পয়েন্টটা বুঝতে পেরেছেন। চলে আসেন ইন। আমরা কোথায় ইন ইউজ করি? আপনারা নিশ্চয়ই জানেন, মনে করেন মাস, বছরের যে মাসগুলো আছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, মাস বলেন, ঋতু বলেন, বছর বলেন, আমরা তার আগে কিন্তু ইন ইউজ করি। যে মাই বার্থডে ইজ ইন মার্চ, আমার বার্থডে হচ্ছে তখন মার্চ মাসে। তাহলে একটা মাসের মধ্যে বুঝালে আমরা কি ইউজ করি? ওই মাসের আগে ইন ইউজ করি। তাহলে মাস, ঋতু, বছর, এই ক্ষেত্রে আমরা কি ইউজ করি? ইন ইউজ করি। আশা করছি বুঝতে পেরেছেন। একটু আমরা দেখি এখানে, এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস, আপনাদেরকে এটা মুখস্থ করতে হবে। আপনারা জানেন অ্যাডাপ্ট ইন মানে হচ্ছে দক্ষ। অ্যাডাপ্টের পরে ইন বসে, আর অ্যাডাপ্টের পরে ইন বসে এর অর্থ হচ্ছে দক্ষ। অ্যাডাপ্টের পরে ইন বসে এর অর্থ হচ্ছে দক্ষ। তাহলে হুইচ ওয়ান ইজ কারেক্ট সেন্টেন্স কি হবে? হি ইজ অ্যাডাপ্ট ইন মিউজিক, উত্তর হবে বি এখানে। হি ইজ অ্যাডাপ্ট ইন মিউজিক, সে সঙ্গীতে দক্ষ। কোন একটা বিষয়ে পারদর্শী বা দক্ষ বোঝালে আমরা কি ইউজ করি? অ্যাডাপ্ট ইউজ করি। ওই অ্যাডাপ্টের পরে ইন বসে। কেমন? অ্যাডাপ্ট হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। অ্যাডাপ্ট একটা অ্যাডজেক্টিভ, সেজন্য অ্যাডজেক্টিভের আগে তো আমরা এন বসাতে পারবো না। হ্যাঁ, অ্যাডজেক্টিভের আগে এন বসবে না। তাহলে কি হবে? হি ইজ অ্যাডাপ্ট ইন মিউজিক। দক্ষ বুঝালে আমরা কি ইউজ করি? অ্যাডাপ্টের পরে ইন ইউজ করি। এই নোটগুলো একটু খেয়াল করেন, আপনারা জানেন এগুলো, একটু জাস্ট মনে রাখার চেষ্টা করেন যে কোনো কিছুর অভ্যন্তরে বুঝালে আমরা কি ইউজ করি? ইন ইউজ করি। কোনো কিছুর অভ্যন্তরে, মনে করেন দ্য বয় ইজ ইন দ্য রুম, ছেলেটা রুমের মধ্যে আছে, তাহলে একটা মধ্যে বোঝাচ্ছে। মধ্যে বোঝালে আমরা কি ইউজ করি? ইন ইউজ করি। কোন স্থানের পূর্বে আমরা অনেক ক্ষেত্রে ইন ইউজ করি। এরপরে আসেন, এই বিষয়টা ইম্পর্টেন্ট যে মাস, বছর, এদের পর আমরা কি ইউজ করি? ইন ইউজ করি। মাস, বছর, এদের আগে আমরা কি ইউজ করি? ইন ইউজ করি। এই পার্টটা একটু ভালো করে মনে রাখার চেষ্টা করবেন। এটা হচ্ছে মনে রাখার জিনিস, এটা মনে রাখতে হবে। আমি একটা কথা প্রথমে বলেছিলাম যে প্রেপোজিশন বিষয়টা যতটা না বোঝার ব্যাপার, তার চেয়ে বেশি হচ্ছে মনে রাখার ব্যাপার, যে আপনাকে বেশি বেশি করে মেমোরাইজ করতে হবে। যেমন দেখেন, ইন কান্ট্রি হয়, ইন এ উইক হয়, ইন দ্য রেইন হয়, ইন এ ইয়ার হয়, ইন ব্যাড হয়, ইন দ্য ডার্ক হয়, ইন ওয়ার্ডস হয়, ইন দ্য সি হয়, ইন এ কার, ইন দ্য স্কাই, ইন এ রো, ইন দ্য ইভিনিং, ইন এ কিউই, ইন দ্য মর্নিং, in the future, in love, in the past, in ink, in a few minutes, in pencil, in a moment, in the sun. এগুলো হচ্ছে একটু জাস্ট মনে রাখার চেষ্টা করেন। এইসব ব্যাপার মানে এগুলো হচ্ছে কিছু প্রচলিত ফ্রেজ, এগুলোর ক্ষেত্রে আমরা কি ইউজ করি? ইনটা ইউজ করি। এটা আমাদেরকে মনে রাখার চেষ্টা করতে হবে যে এইসব ক্ষেত্রে আমরা ইন ইউজ করি। চলে আসেন অন। অন কোথায় ইউজ করি আমরা? অনটা হচ্ছে Is there anything good on television this evening? Is there anything good on television this evening? আজকে সন্ধ্যায় কি টেলিভিশনে ভালো কিছু আছে? এই ক্ষেত্রে আমরা অন ইউজ করেছি। 16 নাম্বার দেখেন, দ্য ইপিক ফোকাসেস অন। ফোকাস অন মানে হচ্ছে আলোকপাত করা। ফোকাসের পরে কি হয়েছে? অন হয়েছে। দ্য ইপিক, ইপিক মানে মহাকাব্য। দ্য ইপিক মহাকাব্য, ফোকাসেস মানে আলোকপাত করে। এই মহাকাব্যটা আলোকপাত করে অন হিরোইক ডিডস। এই মহাকাব্যটা কি করে? আলোকপাত করে অন হিরোইক ডিডস। মহাকাব্যটা আলোকপাত করে কিসের উপর? বীরত্বপূর্ণ কাজের উপর। বীরত্বপূর্ণ কাজের উপর। অ্যাসোসিয়েটেড উইথ ওয়ার, যেটা যুদ্ধের সাথে সংশ্লিষ্ট।
তাহলে এখানে ফোকাসের পরে আমরা অন ইউজ করেছি। ফোকাস অন মানে হচ্ছে আলোকপাত করা। কাউকে কোনো একটা ব্যাপারে যখন আপনি অভিনন্দন জানান তখন কনগ্রেচুলেটের পরে অন হয়। কনগ্রেচুলেটের পরে কি হয়? অন হয়। আপনি যে ব্যাপারে অভিনন্দন জানাচ্ছেন সেই ব্যাপারটার আগে আমরা কি ইউজ করি? অন ইউজ করি। যেমন দেখেন, আই কনগ্রেচুলেট হিম অন হিজ ব্রাইট রেজাল্ট। আপনি তাকে অভিনন্দন জানাচ্ছেন কেন? হিজ ব্রাইট রেজাল্টের জন্য। আপনি যে জন্য অভিনন্দন জানাচ্ছেন সেই বিষয়টার আগে কি হবে? অন হবে। আর কনগ্রেচুলেটের পরে কি হবে? অন হবে। কনগ্রেচুলেটের পরে অন হবে এবং যে জন্য অভিনন্দন জানানো হচ্ছে সেই ব্যাপারটার আগে আমরা অন ইউজ করব। তাহলে আই কনগ্রেচুলেট হিম অন হিজ ব্রাইট রেজাল্ট। সুজন দাস সুজন বলছেন একটা প্রশ্ন আছে, আপনি প্রশ্ন করতে পারেন, যদি সুযোগ হয় আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, আই কনগ্রেচুলেট হিম অন হিজ ব্রাইট রেজাল্ট। তাহলে কোনো কিছুর কাউকে যখন আপনি কোনো একটা ব্যাপারে কোনো একটা উপলক্ষে অভিনন্দন জানাবেন সেই উপলক্ষটার আগে আপনি অন ইউজ করবেন। এখন উপলক্ষটা কি? উপলক্ষ হচ্ছে এখানে হিজ ব্রাইট রেজাল্ট। তাহলে হিজ ব্রাইট রেজাল্ট হচ্ছে এখন উপলক্ষ, তার আগে কি করা হয়েছে? অন ইউজ করা হয়েছে। অভিনন্দন জানান। আপনারা জানেন যে কোনো কিছুর উপরিভাগে আছে এমনটা বুঝলে আমরা কি ইউজ করি? অন ইউজ করি। মনে করেন মোবাইলের উপরে কি আছে? হ্যাঁ, সুজন দাস সুজন খুব সুন্দর প্রশ্ন করেছেন। উনি বলেছেন যে মাসের পূর্বে ইন বসে, কিন্তু জন্ম তারিখ বুঝালে তাহলে কি বসবে? অন বসবে। মাসের পূর্বে ইন বসে কিন্তু জন্ম তারিখ বুঝালে অন বসবে। আমি একটু যদি আপনার কথাটা একটু ব্যাখ্যা করি, একটু দেখেন, আমি আপনার প্রশ্নটা ক্লিয়ার করতে চাই। একটু দেখেন, মনে করেন রিনা ওয়াজ বর্ন ইন জানুয়ারি। রিনা কি করেছে? রিনা জানুয়ারি মাসে জন্মগ্রহণ করেছে। অথবা আমি যদি বলি রিনা ওয়াজ বর্ন ইন 2005। রিনা 2005 সালে কি করেছে? জন্মগ্রহণ করেছে। আবার দেখেন, রিনা ওয়াজ বর্ন অন 25 জানুয়ারি 2005। একটু খেয়াল করেন, তিনটাকে কম্পেয়ার করেন আপনি। এখানে প্রথম বাক্যটাতে আছে মাস জানুয়ারি, আমরা কি ইউজ করেছি? ইন ইউজ করেছি। পরের বাক্যটাতে আছে 2005 একটা বছর, আমরা কি ইউজ করেছি? ইন ইউজ করেছি। এর পরের বাক্যটাতে কি আছে? একটা তারিখ আছে। এটা কি আছে? তারিখ আছে। তারিখ, যখন তারিখ থাকবে, কি থাকবে? স্পেসিফিক তারিখ, তখন হবে অন। আপনি এটাই নিশ্চয়ই জানেন এবং এটাই সত্য। তাহলে যখন শুধু মাস থাকবে, শুধু মাস থাকলে আমরা ইন ইউজ করব। যখন বছর থাকবে আমরা তাও কি ইউজ করব? ইন ইউজ করব। আবার আমি যদি বলি যে রিনা কি করেছেন? রিনা জন্মগ্রহণ করেছেন মনে করেন বসন্তকালে, মনে করেন আর কি। রিনা ওয়াজ বর্ন ইন স্প্রিং। স্প্রিং মানে বসন্ত, আপনারা জানেন। রিনা কি করেছিল? রিনা বসন্তকালে বা বসন্ত ঋতুতে জন্মগ্রহণ করেছিল। তাহলে দেখেন এখানে ঋতু আছে, প্রথম বাক্যে মাস আছে, এরপর বাক্যে বছর আছে। তাহলে এগুলোটাতে আমরা কি ইউজ করেছি? ইন ইউজ করেছি। কিন্তু যখনই একটা ডেট দেওয়া থাকবে, ডেট, তখন কি ইউজ করতে হবে? যখন ডেট দেওয়া থাকবে তখন ইউজ করতে হবে অন। আশা করছি বুঝতে পেরেছেন। মাস থাকলে, বছর থাকলে, ঋতু থাকলে ইন ইউজ করব। আর যদি স্পেসিফিক ডেট দেওয়া থাকে, ক্যালেন্ডারের ডেট, আরো একটা এক্সাম্পল দিচ্ছি আমি, খেয়াল করেন। মনে করেন রিনা ওয়াজ বর্ন অন, অনেক সময় তারিখকে এভাবে লেখা হয়, খেয়াল করেন, অনেক সময় তারিখকে এভাবে লেখা হয়। রিনা ওয়াজ বর্ন অন জানুয়ারি 25, 2005। এখানে কিন্তু আসলে জানুয়ারি মাসকে বোঝাচ্ছে না, কি বোঝাচ্ছে? জানুয়ারির 25 তারিখকে বোঝাচ্ছে। তাহলে এখানে কিন্তু আসলে মাসের কথা বলা নাই, কি দেওয়া আছে? একটা তারিখের কথা বলা আছে। কি দেওয়া আছে? তারিখের কথা। তো যখন তারিখ দেওয়া থাকবে আমরা কি ইউজ করব? অন ইউজ করব। এটা 25 জানুয়ারি বলেন আর জানুয়ারি 25 বলেন, একই কথা, এটা তারিখ বোঝাচ্ছে। তারিখ বোঝালে কি ইউজ করতে হবে? অন ইউজ করতে হবে। আশা করছি
আরেকটা এক্সাম্পল দেখেন, মনে করেন রিনা ওয়াজ বর্ন অন, আবার যখন দিন সপ্তাহের দিন বোঝাবে, সপ্তাহের দিন, তখনও কি ইউজ করতে হবে? অন ইউজ করতে হবে। মনে করেন মানডে, সপ্তাহের দিন, তখনও কি ইউজ করতে হবে? অন ইউজ করতে হবে। হ্যাঁ, সুজন বলছেন মাই বার্থডে ইজ অন অক্টোবর। আমার জানা মতে এটা এরকম হওয়ার কথা না, মাই বার্থডে ইজ ইন অক্টোবর হবে। সুজন দাস, আমি যদি ভুল না বলে থাকি, আমার জানা মতে যদি শুধু এরকম আপনি যেটা বলছেন মাই বার্থডে ইজ অন অক্টোবর, এরকম হবে না, কি হবে? মাই বার্থডে ইজ ইন অক্টোবর হবে। এখন আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, আশা করছি আপনারা এই পয়েন্টটা বুঝতে পেরেছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এই বিষয়টা, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, আপনারা চলে আসেন এখন এই বিষয়টা খেয়াল করেন, তারিখ এবং দিনের নাম। তারিখ এবং দিনের আগে আমরা কি ইউজ করি? অন ইউজ করি। আমি এখন আপনাদের দেখালাম তারিখ এবং দিনের আগে আমরা কি ইউজ করি? অন ইউজ করি। তারিখ মানে এখানে মনে করেন মাসের যে কোনো তারিখ, মনে করেন 5 জানুয়ারি, তাহলে এখানে কি হবে? অন হবে। আবার মনে করেন সানডে, মানডে, এরকম হলে কি হবে? অন হবে। আশা করছি বুঝতে পেরেছেন। আশা করছি বুঝতে পেরেছেন। সুজন দাস, সুজন, আমি এতক্ষণ যা নিয়ে আলোচনা করলাম আপনি বুঝতে পেরেছেন কিন্তু কমেন্ট করে আমাকে জানিয়ে দেন। আচ্ছা, তারিখ এবং দিন হলে আমরা কি ইউজ করবো? অন ইউজ করবো। তারিখ তো তখন বললাম, দিনও আমরা বললাম। এর বাইরে কোন কোন জায়গায় অন হয় একটু মনে রাখার চেষ্টা করতে হবে। কোন কোন জায়গায় অন হয় একটু মনে রাখার চেষ্টা করতে হবে। এগুলো হচ্ছে খুব কমন কিছু ফ্রেজ, এখানে মুখস্থ করা ছাড়া উপায় নেই। এগুলো, এই ফ্রেজগুলো একটু ব্রেনের মধ্যে সেট করে রাখেন যে এইসব ক্ষেত্রে আমরা কি ইউজ করি? অন ইউজ করি। যেমন অন স্ট্রিট বলি আমরা, অন স্ট্রিট কর্নার বলি, অন এ ম্যাপ বলি। কোনো ম্যাপের মধ্যে হলে, ম্যাপের উপর হলে আমরা কি বলি? অন এ ম্যাপ বলি। অন এ ট্রেন বলি, অন টেলিভিশন বলি, আমরা অন এ লিস্ট বলি, অন দ্য রেডিও বলি, অন দ্য ফোন বলি, অন এ রুট বলি, অন এ পেজ বলি, অন এ ডায়েট বলি, অন ফায়ার, অন দ্য হুল, অন হলিডে, অন দ্য আদার হ্যান্ড, অন স্ট্রাইক। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এইসব ফ্রেজের আগে যে অন ইউজ করা হয় এটা একটু মেমোরাইজ করে মনে রাখার চেষ্টা করতে হবে। চলে আসেন অন টাইম এবং ইন টাইম। আমরা কোথায় অন টাইম ইউজ করি আর কোথায় আমরা ইন টাইম ইউজ করি? আমরা কোথায় অন টাইম ইউজ করি আর কোথায় ইন টাইম ইউজ করি? আমি ক্লাসের প্রথম দিকে আপনাদেরকে ব্যাখ্যা করে বোঝানোর চেষ্টা করেছিলাম যে অন টাইম এবং ইন টাইমের পার্থক্য কি। অন টাইম এবং ইন টাইমের পার্থক্য কি? আচ্ছা, দ্য ড্রাইভার স্টপড জাস্ট ড্যাশ টাইম টু অ্যাভয়েড অ্যান অ্যাক্সিডেন্ট। আচ্ছা বলেন তো, একটা গাড়ি অ্যাক্সিডেন্ট যদি অ্যাভয়েড করতে হয়, এটা কি অন টাইম থামাতে হবে নাকি ইন টাইম থামাতে হবে? ব্যাপারটা বুঝেন। অন টাইম মানে হচ্ছে কাটায়, আর ইন টাইম মানে হচ্ছে একটু আগে, মানে একটু হাতে সময় আছে আপনার। অন টাইম মানে হচ্ছে কাটায়, আর ইন টাইম মানে একটু হাতে কি আছে? সময় আছে। তাহলে 18 নম্বরটা, এই প্রশ্নটা এখানে যে 18 নম্বর আছে, এটার উত্তরটা কি হবে? এটা কি আমরা অন টাইম বলবো নাকি ইন টাইম বলবো? ড্রাইভার গাড়িটাকে থামিয়েছে, অন টাইম থামিয়েছে নাকি ইন টাইম থামিয়েছে? টু অ্যাভয়েড এন অ্যাক্সিডেন্ট অ্যাভয়েড করার জন্য কি আপনার কি বলেন, কি মনে হয়? ইন টাইম থামাতে হবে নাকি অন টাইম থামাতে হবে? আমি দেখতে পাচ্ছি শাহনেওয়াজ উত্তর দিয়েছেন, উনি বলছেন ইন। হ্যাঁ, একটা গাড়িকে যদি আপনার অ্যাক্সিডেন্ট অ্যাভয়েড করার জন্য থামাতে হয়, নিশ্চয়ই ইন টাইম থামাতে হবে। তার মানে হচ্ছে হাতে একটু সময় থাকতে হবে, কয়েক সেকেন্ড সময় হাতে থাকতে হবে। অন টাইম থামালে কিন্তু গাড়ি অ্যাক্সিডেন্ট অ্যাভয়েড করা যাবে না। আশা করছি বুঝতে পেরেছেন। দ্য ড্রাইভার স্টপ জাস্ট ইন টাইম, কি হবে এখানে? ইন টাইম হবে, কারণ হাতে একটু সময় থাকতে হবে, না হলে অ্যাক্সিডেন্ট অ্যাভয়েড করা যাবে না। পরেরটাও সেম কথা, দ্য ড্রাইভার স্টপ দ্য কার জাস্ট আচ্ছা, এখানে একটা কথা আছে, একটু আমি ভুল বলছি, আমি ভুল ব্যাখ্যা করছি। হ্যাঁ, এখানে একটা কথা আছে, জাস্ট ওয়ার্ডটা খেয়াল করেন। জাস্ট এই জাস্ট ওয়ার্ডটা দিয়ে হচ্ছে আসলে একটু স্পেসিফাই করে দিয়েছে, নির্দিষ্ট করে দিয়েছে। জাস্ট ওয়ার্ডটার মাধ্যমে এখানে একটু স্পেসিফাই করে দেওয়া হয়েছে, জাস্ট ওয়ার্ডের মাধ্যমে একটু স্পেসিফাই করে দেওয়া হয়েছে। আসলে কিন্তু গাড়িটাকে ইন টাইম থামানোর ব্যাপার নেই এখানে। কি হচ্ছে, কেন বলছি? কারণ হচ্ছে মনে করেন একটা ড্রাইভার যখন দেখলেন যে অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছে, উনি ঠিক ওই টাইমে কি করেছেন? গাড়িটাকে বন্ধ করেছেন, ঠিক ওই টাইমে, জাস্ট ওই টাইমে। তাহলে জাস্ট ওই টাইম মানে হচ্ছে যেই টাইমে বন্ধ করলে গাড়ি অ্যাভয়েড করা যাবে, অ্যাক্সিডেন্ট অ্যাভয়েড করা যাবে,
জাস্ট ওই টাইমে, ওইটাকে আমরা অন টাইম বলতে পারবো। আমার মনে হয় এটা অন টাইম মানে ইন টাইম না হয়ে অন টাইম হবে। কেন হবে বলছি, এই যে জাস্ট আছে, জাস্টের কারণে কি হবে এখানে অন টাইম হবে। আমি একটু আগে যে কথাগুলো বলছিলাম সেটা হচ্ছে জাস্ট না থাকলে এমনটা হতে পারতো, কিন্তু জাস্ট থাকার কারণে এখানে কি বোঝাচ্ছে, টাইমটাকে স্পেসিফিক করা হয়েছে। যদি একদম স্পেসিফিক টাইম বোঝায় আমরা কি ইউজ করব, অন টাইম ইউজ করব। যদি একদম স্পেসিফিক টাইম বোঝায় আমরা কি ইউজ করব, অন টাইম ইউজ করব। তাহলে 18-19 একদম স্পেসিফিক টাইম বোঝাচ্ছে, আমরা কি ইউজ করব, অন টাইম ইউজ করব। যেমন দেখেন নির্দিষ্ট সময় বা এক্সাক্ট টাইমের সাথে আমরা কি ইউজ করি, অন টাইম ইউজ করি। দ্য 11:45 ট্রেন লেফট অন টাইম, 11:45 ট্রেন কি করেছিল, সময় মতো ছেড়ে গিয়েছিল। অন টাইম মানে হচ্ছে একদম সময় মতো। আশা করছি আপনারা এই পয়েন্টটা বুঝতে পেরেছেন। চলে আসেন অ্যাট। অ্যাট হচ্ছে মনে করেন ঘড়ির টাইম। দে অ্যারেঞ্জ টু মিট, তারা সাক্ষাৎ করার ব্যবস্থা করেছিল কয়টায়, তারা সাক্ষাৎ করার ব্যবস্থা করেছিল কয়টায়, 7টায়। তাহলে যেহেতু 7টায় সাক্ষাৎ করার ব্যবস্থা করেছিল, তাহলে কি হবে এখানে অ্যাট 7 হবে। ঘড়ির কাঁটায় বুঝালে আমরা কি ইউজ করি, ঘড়ির কাঁটায় কাঁটায় বুঝালে আমরা কি ইউজ করি, মানে ঘড়ির টাইম বুঝালে আমরা কি ইউজ করি, অ্যাট ইউজ করি। একটু তাহলে খেয়াল করেন, যখন মাস বুঝায়, বছর বুঝায়, ঋতু বুঝায় আমরা ইন ইউজ করি। যখন তারিখ বুঝায়, দিন বুঝায় আমরা অন ইউজ করি। আর যখন একদম ছোট সময় বুঝায়, মানে ঘড়ির টাইম, ছোট সময় এরকম বুঝায় আমরা কি ইউজ করি, অ্যাট ইউজ করি। যেমন দেখেন দে অ্যারেঞ্জ টু মিট, তারা সাক্ষাৎ করার ব্যবস্থা করেছিল অ্যাট 7, কয়টায়, 7টায়। একইভাবে এইসব ক্ষেত্রে অ্যাট হয়, একটু মনে রাখার চেষ্টা করতে হবে, ভেরি ইম্পর্টেন্ট। যেগুলো এখানে মনে রাখার চেষ্টা করতে হবে বললাম, মেমোরাইজ করতে হবে বললাম, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য খুব দরকারি। যেমন অ্যাট মিডনাইট, আপনারা জানেন মিডনাইট হচ্ছে একটা দিনের পার্ট, তারা আমরা কি ইউজ করেছি, অ্যাট ইউজ করেছি। অ্যাট দ্য বাস স্টপ, একটা স্পেসিফিক পয়েন্ট। অ্যাট 10 o'clock, অ্যাট দ্য সেম টাইম। অ্যাট ক্রিসমাস, অ্যাট প্রেজেন্ট, অ্যাট নাইট, অ্যাট সানসেট, এরকম ক্ষেত্রে আমরা অ্যাট ইউজ করবো। অ্যাট দ্য টপ, অ্যাট দ্য এন্ড, অ্যাট এ কনসার্ট, অ্যাট হোম, অ্যাট সি, অ্যাট ওয়ার্ক, অ্যাট ইউনিভার্সিটি, অ্যাট থিয়েটার। আমরা এখানে অ্যাট নিয়ে যেসব ফ্রেজ পাচ্ছি এগুলো একটু মনে রাখার চেষ্টা করতে হবে। এগুলো হচ্ছে আপনার স্পেসিফিক, মানে এইসব ফ্রেজের ক্ষেত্রে অ্যাট ইউজ করা হয়। এটা মনে রেখে আমাদেরকে পরীক্ষায় এটা সলভ করার চেষ্টা করতে হবে। চলে আসেন আফটার এবং উইথ। আচ্ছা, 21 নম্বর কি হতে পারে, কারো জানা আছে? একটু উত্তর দেন তো দেখি, যারা অনলাইনে যুক্ত আছেন একটু কষ্ট করে আমাকে উত্তরটা জানিয়ে দেন যে 21 নম্বরটা কি হবে। দ্য গার্ল টেক্স, কি হবে, উইথ হার মাদার হবে, আফটার হার মাদার হবে, নাকি টু হার মাদার হবে, নাকি ফর হার মাদার হবে? দ্য গার্ল টেক্স ড্যাশ হার মাদার, কি হবে, কোনো আইডিয়া আছে? দেখতে পাচ্ছি আমাদের সাথে শাহনেওয়াজ আছেন, উনি আফটার বলছেন, বাকিরা কি বলেন? কাজী আহমেদ আল কাউসার বলছেন আফটার। যারা লাইভে যুক্ত আছেন একটু কষ্ট করে আমাকে বলে দেন যে 21 নম্বরটা কি উত্তর হতে পারে। আচ্ছা, তাহলে এখন আমি তো উত্তর পেয়েছি অনেকের, এখন আমি বলছি দেখেন কি হবে। যখন একজন ব্যক্তির সাথে আরেকজন ব্যক্তির চেহারায় সাদৃশ্য থাকে, যখন একজন ব্যক্তির সাথে আরেকজন ব্যক্তির চেহারায় সাদৃশ্য থাকে, তখন টেক আফটার হয়। কি হয়? টেক আফটার। তাহলে কি বলতে হবে? দ্য গার্ল টেক্স আফটার হার মাদার, মানে মেয়েটা দেখতে তার মায়ের মতো, মেয়েটা দেখতে তার মায়ের মতো। আব্দুল্লাহ আল মামুন, একটু আমি যে ব্যাখ্যাটা করলাম একটু খেয়াল করেন। কি বললাম? একজন ব্যক্তি যদি আরেকজন ব্যক্তির চেহারায় অনুরূপ হয়, দেখতে একই রকম হয়, চেহারায় দেখতে একই রকম, এরকম যদি বোঝায়, তখন কি হয়? টেক এর পরে আফটার হয়। টেক আফটার মানে হচ্ছে চেহারায় কি হওয়া? সাদৃশ্য থাকা। 23 নাম্বার আমরা বলছিলাম যে শি আর্গিউড, এখানে আছে একটা গ্যাপ আছে, হার মাদার অ্যাবাউট দ্য ম্যারেজ। তো আর্গিউ মানে হচ্ছে তর্ক করা, সে তর্ক করেছিল, তাহলে কি হবে? উইথ হার মাদার, তার মায়ের সাথে, সে তার মায়ের সাথে তর্ক করেছিল অ্যাবাউট দ্য ম্যারেজ, বিয়ের ব্যাপারে, সে তার মায়ের সাথে তর্ক করেছিল বিয়ের ব্যাপারে। তাহলে এখন কারোর সাথে বা কোনো ব্যক্তির সাথে তর্ক করা বোঝালে আমরা কি ইউজ করব? উইথ ইউজ করব। কোনো ব্যক্তির সাথে তর্ক করা বোঝালে আমরা কি ইউজ করব? আর্গিউ, এই ওয়ার্ডটার সাথে আমরা কি ইউজ করব? উইথ ইউজ করব। আশা করছি আপনারা এই পয়েন্টটা বুঝতে পেরেছেন। আশা করছি আপনারা এই পয়েন্টটা বুঝতে পেরেছেন।
এরপর আমরা যে কথা বলছিলাম যে কোন একটা উপকরণ দিয়ে যদি একটা কাজ করা বোঝায়, কোন একটা উপকরণ দিয়ে যদি কোন একটা কাজ করা বোঝায়, কোন একটা উপকরণ দিয়ে যদি কোন একটা কাজ করা বোঝায়, তাহলেও কিন্তু কি হবে, উইথ হবে। যেমন দেখেন, কোন একটা উপকরণ দিয়ে কোন একটা কাজ করা বোঝালে তাহলেও কিন্তু উইথ হবে। যেমন দেখেন, দ্য স্নেক ওয়াজ কিল্ড বাই আ বয় উইথ আ স্টিক। সাপটি, দ্য স্নেক ওয়াজ কিল্ড, সাপটি মারা হয়েছিল বাই এ বয়, একটা ছেলে দ্বারা, উইথ আ স্টিক, কি দিয়ে, একটা লাঠি দিয়ে। তাহলে এখন উপকরণ হচ্ছে এখানে আ স্টিক। উপকরণের সাথে আমরা কি ইউজ করেছি এখানে, তার আগে উইথ ইউজ করেছি। আশা করছি আপনারা এই পয়েন্টটা বুঝতে পেরেছেন। চলে আসেন পরের ফর। আমরা কোথায় ফর ইউজ করি? আপনারা জানেন ফরটা আসলে জন্য বোঝায়, কোনো কিছুর জন্য, কোনো কিছুর জন্য। যেমন 25 নাম্বার দেখেন, 25 নাম্বার, যে হিজ অ্যাপিল ফর মার্সি ওয়াজ রিজেক্টেড। ক্ষমার জন্য তার আপিল, ওয়াজ রিজেক্টেড, প্রত্যাখ্যাত হয়েছিল। ক্ষমার জন্য তার আবেদনটা কি হয়েছিল, প্রত্যাখ্যাত হয়েছিল। হিজ আপিল ফর মার্সি, তাহলে ফর বোঝাচ্ছে, ফরটা আমরা কেন ইউজ করছি, জন্য বোঝাচ্ছে। কোনো কিছুর জন্য বোঝালে আমরা কি ইউজ করি, ফর ইউজ করি। যে হিজ আপিল ফর মার্সি, ক্ষমার জন্য তার আবেদন, ওয়াজ রিজেক্টেড, কি হয়েছিল, রিজেক্টেড হয়েছিল, মানে প্রত্যাখ্যাত হয়েছিল। তাহলে এখানে ফর দিয়ে আমরা কি বুঝাই, ফর দিয়ে আমরা জন্য বুঝাই। 27 নাম্বার দেখেন, আই হ্যাভ নো অ্যাপেটাইট। অ্যাপেটাইট মানে ক্ষুধা। অ্যাপেটাইটের পরে ফর হয়, মনে রাখবেন, এটা মুখস্থ করে রাখবেন। অ্যাপেটাইটের পরে কি হয়, ফর হয়। যে আই হ্যাভ নো অ্যাপেটাইট ফর ফুড, আমার কোনো কি নেই, ক্ষুধা নেই, আমার খাবারের জন্য কোনো ক্ষুধা নেই, আমার খাবারের জন্য কোনো কি নেই, ক্ষুধা নেই। এখানে একটা বিষয় আছে, আপনারা জানেন, আমরা যখন ডিউরেশন অফ টাইম পাই, ডিউরেশন অফ টাইম, মনে করেন 2 ঘন্টা, 2 বছর, 2 মাস, হ্যাঁ, এরকম যদি ডিউরেশন অফ টাইম থাকে, তার আগেও কিন্তু ফর বসে। যেমন দেখেন, ইট হ্যাজ বিন রেইনিং ফর 2 আওয়ার্স। এখানে 2 আওয়ার্স হচ্ছে একটা ডিউরেশন অফ টাইম, তার আগে আমরা কি ইউজ করেছি, ফর ইউজ করেছি। তাহলে ডিউরেশন অফ টাইমের আগেও কি বসানো হয়, ফর বসানো হয়। ডিউরেশন অফ টাইমের আগেও কি বসানো হয়, ফর বসানো হয়। আশা করছি আপনারা এই পয়েন্টটা বুঝতে পেরেছেন। চলে আসেন থ্রু। থ্রু মানে হচ্ছে কোনো কিছুর মধ্য দিয়ে বোঝায়। থ্রু মানে কি বোঝায়, কোনো কিছুর মধ্য দিয়ে বোঝায়। যেমন দেখেন, দ্য ভিউ থ্রু দ্য ওপেন উইন্ডো ইজ ভেরি প্রিটি। দ্য ভিউ থ্রু দ্য ওপেন উইন্ডো মানে হচ্ছে খোলা জানালার মধ্য দিয়ে দৃশ্য, ইজ ভেরি প্রিটি, খুব সুন্দর। খোলা জানালার মধ্য দিয়ে দৃশ্য খুবই সুন্দর। কোনো কিছুর মধ্য দিয়ে বোঝালে কি হয়, থ্রু হয়। যেমন দেখেন, উই ড্রোভ থ্রু দ্য টানেল, আমরা কি করেছিলাম, আমরা সুড়ঙ্গের মধ্য দিয়ে গিয়েছিলাম, বা আমরা ড্রাইভ করেছিলাম, গাড়ি চালিয়েছিলাম, আমরা চালিয়েছিলাম বা আমরা গিয়েছিলাম থ্রু দ্য টানেল, সুড়ঙ্গ পথের মধ্য দিয়ে। কোনো কিছুর মধ্য দিয়ে বোঝালে আমরা কি ইউজ করি, থ্রু ইউজ করি। আশা করছি বুঝতে পেরেছেন। এরপর আসেন, অ্যাট দ্য এন্ড কোথায় হয় আর ইন দ্য এন্ড কোথায় হয়। অ্যাট দ্য এন্ড, ইন দ্য এন্ড। কোনো নির্দিষ্ট ঘটনার শেষ বোঝাতে আমরা অ্যাট দ্য এন্ড ইউজ করি। কোনো নির্দিষ্ট ঘটনার শেষ বোঝাতে আমরা অ্যাট দ্য এন্ড ইউজ করি। আর যদি কোনো বিচ্ছিন্ন ঘটনার শেষ বোঝায় আমরা ইন দ্য এন্ড ইউজ করি। এক্সাম্পল দেখেন, দেয়ার ইজ অ্যান ইন্ডেক্স অ্যাট দ্য এন্ড অফ দিস বুক। এই বইয়ের পেছনে কি আছে, একটা ইন্ডেক্স আছে, সূচিপত্র আছে। এই বইয়ের পেছনে একটা সূচিপত্র আছে। তাহলে এটা হচ্ছে একটা নির্দিষ্ট ঘটনা বা একটা নির্দিষ্ট বিষয়, মানে এটা আগে থেকে প্ল্যান করা একটা নির্দিষ্ট ব্যাপার, এরকম বোঝালে আমরা অ্যাট দ্য এন্ড ইউজ করি। আর যদি অবশেষে বোঝায়, অবশেষে, আমরা ইন দ্য এন্ড ইউজ করি। শেষ পর্যন্ত, অবশেষে, এরকম যদি বোঝায় আমরা ইন দ্য এন্ড ইউজ করি। যে ইন দ্য এন্ড দ্য রিচ দ্য সিটি, অবশেষে তারা কি করেছিল, শহরে পৌঁছেছিল, এরকম বোঝাচ্ছে। এখানে অনেকগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন দেওয়া আছে, একটু কষ্ট করে প্র্যাকটিস করতে হবে, এগুলো প্র্যাকটিস করবেন। আমি দু একটা নিয়ে কথা বলছি, দেখেন। 32 নাম্বার, 32 নাম্বার হচ্ছে, হি হ্যাজ বিন ইল সিন্স ফ্রাইডে লাস্ট। সিন্স কেন হয়েছে,
আপনারা জানেন কোন একটা কাজের বিগিনিং টাইম দেয়া থাকলে, কোন একটা কাজের যদি বিগিনিং টাইম দেয়া থাকে আমরা কি ইউজ করি? সিন্স ইউজ করি। যে হি হ্যাজ বিন ইল, সে অসুস্থ, সিন্স ফ্রাইডে লাস্ট, সে গত ফ্রাইডে থেকে অসুস্থ। কোন একটা কাজের বিগিনিং টাইম দেয়া আছে, এখানে বিগিনিং টাইম কোনটা? বিগিনিং টাইম হচ্ছে ফ্রাইডে লাস্ট, সেই বিগিনিং টাইমের পূর্বে আমরা কি ইউজ করব? সিন্স ইউজ করব। আশা করছি 32 নাম্বার আপনাদের ক্লিয়ার হয়েছে। আচ্ছা, চলে আসেন আপনারা প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন নিয়ে আমরা একটু কথা বলি, তারপরে আমরা আরেকটু আলোচনা করব। প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্স নিয়ে আমরা আরেকটু কথা বলছি। চলে আসেন 69 নাম্বার। যারা লাইভে যুক্ত আছেন একটু কষ্ট করে আমাকে উত্তরটা জানিয়ে দেন যারা জানেন 69 নাম্বারটা কি হতে পারে। 69 নাম্বার, বি মাইন্ডফুল ড্যাশ ইউর ডিউটিস। মাইন্ডফুলের পরে প্রেপোজিশন কি হয় জানা আছে আপনাদের? মাইন্ডফুলের পরে প্রেপোজিশন কি হয়? বি মাইন্ডফুল ড্যাশ ইউর ডিউটিস। মাইন্ডফুলের পরে প্রেপোজিশন কি হয়? বি মাইন্ডফুল, যারা লাইভে যুক্ত আছেন আমাকে কমেন্ট করে জানিয়ে দেন যে 69 নাম্বারটা উত্তর কি হবে। মনে রাখতে হবে কাজী আহমেদ আল কাউসার বলছেন টু হয়, আসলে মাইন্ডফুল টু হয় না, মুখস্থ রাখতে হবে এই বিষয়গুলো। আমি বারবার করে বলেছি প্রেপোজিশনগুলো হচ্ছে আসলে মেমোরাইজ করার ব্যাপার, মেমোরাইজ করতে হবে। মাইন্ডফুলের পরে অলওয়েজ অফ হয়, কি হয়? অফ হয়, মুখস্থ করে রাখেন। মাইন্ডফুলের পরে অলওয়েজ কি হয়? অফ হয়। শাহনওয়াজ বলছেন টু হবে, আসলে না, কি হবে? অফ হবে। বি মাইন্ডফুল অফ ইউর ডিউটিস, তোমার কর্তব্যের ব্যাপারে কি হও? মনোযোগী হও। বি মাইন্ডফুল অফ ইউর ডিউটিস, তোমার কর্তব্যের ব্যাপারে মনোযোগী হও। তাহলে মাইন্ডফুলের পরে অলওয়েজ কি হয়? অফ হয়। চলে আসেন 72 নাম্বার। 72 নাম্বার, ইউ শুড রিফ্রেইন ইউরসেলফ ড্যাশ স্মোকিং। রিফ্রেইনের পরে কি হয় জানেন আপনারা? রিফ্রেইন মানে হচ্ছে বিরত থাকা, বিরত থাকা। রিফ্রেইনের পরে কি হয় একটু কমেন্ট করে জানিয়ে দেন। 72 নাম্বার, ইউ শুড রিফ্রেইন ইউরসেলফ ড্যাশ স্মোকিং, তোমার ধূমপান থেকে বিরত থাকা উচিত। কাজী আহমেদ আল কাউসার বলছেন ফ্রম হয়, ভেরি গুড। তাহলে কোনো কিছু থেকে দূরে থাকা, বিরত থাকা, এরকম বুঝলে আমরা ফ্রম ইউজ করি। একইভাবে রিফ্রেইনের পরে কি হয়? ফ্রম হয়। কোনো কিছু থেকে দূরে থাকা, বিরত থাকা, এরকম বোঝালে আমরা ফ্রম ইউজ করি। যেমন দেখেন, ইউ শুড রিফ্রেইন ইউরসেলফ, তোমার নিজেকে বিরত রাখা উচিত ফ্রম স্মোকিং থেকে, ধূমপান থেকে। তাহলে কোনো কিছু থেকে বিরত থাকা, দূরে থাকা, এরকম বোঝালে আমরা কি ইউজ করি? ফ্রম ইউজ করি। তাই এখানে কি হচ্ছে? ইউ শুড রিফ্রেইন ইউরসেলফ ফ্রম স্মোকিং। $74 নাম্বারটা কি হতে পারে? কারো জানা আছে? 74 নাম্বার, 74 নাম্বার, স্ট্রেনাস। স্ট্রেনাস এক্সারসাইজেস সোন ড্যাশ মিলস ইজ ডেট্রিমেন্টাল ড্যাশ হেলথ। যারা জানেন ডেট্রিমেন্টাল মানে ক্ষতিকর, যারা জানেন যে ডেট্রিমেন্টালের পরে কি হয় তারা এটা পারবেন, একটা জানলেই পারবেন। ডেট্রিমেন্টাল এই ওয়ার্ডটার পরে কোন প্রেপোজিশন বসে মুখস্থ করে রাখেন আজকে, দেখি পারেন কিনা আপনারা। যে প্রথমে আপনাকে জানতে হবে ডেট্রিমেন্টাল এই ওয়ার্ডটার পরে কোন প্রেপোজিশন বসে। যদি এটা বুঝেন তাহলে আমরা এমনি পারবেন। স্ট্রেনাস মানে হচ্ছে কষ্টপূর্ণ, এক্সারসাইজ মানে হচ্ছে চর্চা বা ব্যায়াম, কষ্টপূর্ণ ব্যায়াম। সোন আফটার মিলস, মিলের পরে। হ্যাঁ, সোহেল আহমদ বলছেন যে ডেট্রিমেন্টালের পরে কি হয়? টু হয়, ভেরি গুড। ডেট্রিমেন্টাল টু মানে হচ্ছে ক্ষতিকর। হ্যাঁ, স্ট্রেনাস এক্সারসাইজ মানে হচ্ছে কষ্টপূর্ণ ব্যায়াম। সোন আফটার মিলস, সোন আফটার মিলস, কষ্টপূর্ণ ব্যায়াম কখন? আহারের পরপর, আহারের পরপর কষ্টপূর্ণ ব্যায়াম। ইজ ডেট্রিমেন্টাল টু হেলথ, এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আহারের পর কষ্টপূর্ণ ব্যায়াম স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। স্ট্রেনাস এক্সারসাইজেস সোন আফটার মিলস ইজ ডেট্রিমেন্টাল টু হেলথ, আহারের পর কষ্টপূর্ণ ব্যায়াম স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আশা করছি এই পয়েন্ট আপনারা বুঝতে পেরেছেন।
82 নাম্বার কারো জানা আছে? 82 নাম্বার, I want to go dash abroad after my studies. আমি পড়াশোনা শেষ করে বিদেশে যেতে চাই। এখানে টু হবে নাকি নো প্রেপোজিশন নাকি ইন নাকি ফর জানা আছে? গো এর পরে অ্যাব্রোড আছে, গো এবং অ্যাব্রোডের মাঝামাঝি কি বসবে? টু বসবে, কোনো প্রেপোজিশন বসবে না, ইন বসবে নাকি ফর বসবে? তাওহিদুল ইসলাম বলছেন নো প্রেপোজিশন, ভেরি গুড। তাহলে আই ওয়ান্ট টু গো অ্যাব্রড আফটার মাই স্টাডিজ, আমি আমার পড়াশোনার শেষে কি করতে চাই? বাইরে যেতে চাই। এখানে আসলে কোনো প্রেপোজিশন বসবে না, কোনো প্রেপোজিশন বসবে না, নো প্রেপোজিশন। আচ্ছা, এখন চলে আসেন আমরা কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করি। আমরা মোটামুটি প্রিভিয়াস ইয়ার্স কিছু কোয়েশ্চেন নিয়ে কথা বললাম, আমরা এরপরে কি কয়েকটা ব্যাপার নিয়ে কথা বলি। আচ্ছা, মৃত্যুবরণ করা, ডাই, আমরা যেমনটি বলছিলাম মৃত্যুবরণ করা, মৃত্যুবরণ করা, আমরা বলছিলাম যে ডাই এর পরে যখন অফ হয়, ডাই অফ কি বোঝায়? ডাই অফ হচ্ছে রোগে মারা যাওয়া, ডাই অফ হচ্ছে রোগে মারা যাওয়া। ফর এক্সাম্পল আমরা যদি বলি যে ডাই অফ ম্যালেরিয়া, ডাই অফ ম্যালেরিয়া, তাহলে রোগে মারা যাওয়া বোঝালে কি হবে? ডাই এর পরে অফ হবে। আশা করছি বুঝতে পেরেছেন, ডাই অফ ম্যালেরিয়া। আবার যদি আপনার মহৎ কাজে আত্মত্যাগ করা বোঝায়, হ্যাঁ, মনে করেন ডাই ফর দ্য কান্ট্রি, অথবা আমরা যদি বলি যে ডাই ফর ল্যাঙ্গুয়েজ, কেউ মনে করেন ভাষার জন্য মৃত্যুবরণ করলো, তাহলে কি হবে? ডাই ফর হবে। আর যদি কেউ অতিরিক্ত কোনো কিছুর প্রভাবে মৃত্যুবরণ করে, অতিরিক্ত কোনো কিছুর প্রভাবে মানে হচ্ছে ডাই ফ্রম হবে। মনে করেন ডাই ফ্রম ওভার ইটিং, কেউ বেশি খেয়ে মারা গেল, তাহলে এখানে কি হবে? ডাই ফ্রম ওভার ইটিং হবে, মানে অতিরিক্ত কোনো কিছুর প্রভাবে। আর যদি কেউ দুর্ঘটনায় মারা যায় তাহলে কি হবে? ডাই বাই হবে, ডাই বাই অ্যান অ্যাক্সিডেন্ট। এখানে কয়েক রকম পেয়েছি, আমরা ম্যাচ করে নেই বা বুঝে নেই। ডাই অফ ম্যালেরিয়া মানে রোগে মারা গেলে ডাই অফ হবে। মহৎ কাজে আত্মত্যাগ করলে কি হবে? ডাই ফর হবে, যেমন ডাই ফর ল্যাঙ্গুয়েজ। আবার যদি কেউ অতিরিক্ত কোনো কিছুর প্রভাবে মারা যায়, কেউ মনে করেন বেশি কাজ করে মারা গেল, কেউ বেশি খেয়ে মারা গেল, এরকম যদি অতিরিক্ত কোনো কিছুর প্রভাবে মারা যায় তাহলে কি হবে? ডাই ফ্রম হবে। আর যদি কেউ দুর্ঘটনায় মারা যায় তাহলে কি হবে? ডাই বাই হবে। আশা করছি ডাই এর ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন। এখন আসেন একটু এটা মেমোরাইজ করে রাখতে হবে যে কোন ক্ষেত্রে কোনটা হয়, কোন ক্ষেত্রে কোনটা হয়, এটা মেমোরাইজ করতে হবে। আর যদি এমন হয়, আচ্ছা আমরা কি বললাম? এখানে রোগে মারা যাওয়া ডাই অফ বললাম, মহৎ কাজে আত্মত্যাগ করা আমরা কি বললাম? ডাই ফর বললাম। অতিরিক্ত কোনো কিছুর প্রভাবে মারা যাওয়া আমরা কি বললাম? ডাই ফ্রম বললাম। দুর্ঘটনায় মারা যাওয়া আমরা কি বললাম? ডাই বাই বললাম। তাহলে এই ক্ষেত্রে আমরা ডাইগুলা ইউজ করেছি। এখন আসেন আমরা লুক নিয়ে কথা বলেছিলাম, দেখি মনে পড়ে কিনা। মনে করেন লুক আপ দ্য ওয়ার্ড, look up the word in the dictionary, look up the word in the dictionary, look up the word in the dictionary। দেখেন ডিকশনারিতে কোনো কিছু কোনো শব্দ খুঁজে বের করা আমরা কি ইউজ করি? লুক আপ ইউজ করি, লুক আপ, লুক আপ, লুক আপ ইউজ করি। আবার মনে করেন লুক আফটার ইউর বেবি, তোমার বেবিকে দেখাশোনা করো। তাহলে দেখেন আমরা যখন দেখাশোনা করা বোঝায়, যত্ন নেওয়া বোঝায়, আমরা কি ইউজ করি? লুক আফটার ইউজ করি। আবার যখন তদন্ত করা বোঝায়, ইউ শুড লুক ইনটু,
ইউ শুড লুক ইনটু দ্য কেস, মামলাটি তোমার তদন্ত করা উচিত। তদন্ত করা বোঝালে কি হয়, লুক ইনটু হয়। দেখেন লুক আপ হচ্ছে ডিকশনারিতে কোনো ওয়ার্ড খুঁজে বের করা, লুক আফটার হচ্ছে দেখাশোনা করা বা যত্নে এরকম বোঝায়, আর লুক ইনটু হচ্ছে কি করা, তদন্ত করা। এখন আসেন আমরা একটু পার্থক্য করি, টাইম নিয়ে একটু পার্থক্য করি। মনে করেন আমরা কোথায় অ্যাট ইউজ করব, কোথায় আমরা অন ইউজ করব, কোথায় আমরা ইন ইউজ করব। টাইমের ক্ষেত্রে কোথায় অ্যাট ইউজ করব, আমরা বলেছিলাম, আমাদের নিশ্চয়ই মনে আছে, অ্যাট ইউজ করব কখন, আমরা অ্যাট ইউজ করব মনে করেন 7 PM মানে 7টায়। আমরা অ্যাট বলবো যে অ্যাট নুন, অ্যাট নুন মানে হচ্ছে মধ্যাহ্নে। আমরা অ্যাট বলবো হচ্ছে অ্যাট নাইট, রাতের বেলা। আমরা অ্যাট বলবো হচ্ছে অ্যাট মিডনাইট, মধ্যরাতে। এরকম দিনের ঘড়ির টাইম বোঝালে অথবা দিনের পার্ট বোঝালে আমরা কি ইউজ করি, অ্যাট ইউজ করি। ঘড়ির টাইম বোঝালে অথবা দিনের পার্ট বোঝালে আমরা কি ইউজ করি, অ্যাট ইউজ করি। তো অন কোথায় ইউজ হয়, আমরা বলেছিলাম, নিশ্চয়ই মনে আছে আপনাদের, অন মানডে। তো যখন দিন বোঝাবে, সপ্তাহের দিন, আমরা কি ইউজ করি, অন ইউজ করি। যখন তারিখ বোঝাবে, অন 5 মে, তো তারিখ বোঝাচ্ছে, আমরা কি ইউজ করেছি, অন ইউজ করেছি। তাহলে ইন কোথায় হবে, ইনটা হবে, আপনারা জানেন যে মাস, মাস হলে কি হবে, ইন হবে। মনে করেন ইন এপ্রিল, ইন এপ্রিল। বছর বোঝালে কি হবে, ইন হবে। মনে করেন ইন 2001। হ্যাঁ, আচ্ছা। আবার আর কিছু দিনের পার্ট আছে, আপনারা জানেন, এগুলোর ক্ষেত্রে ইন হয়। মনে করেন আপনারা জানেন যে ইন দা মর্নিং হয়, ইন দা আফটারনুন হয়, আপনারা জানেন, ইন দা ইভিনিং হয়, এটা আপনারা জানেন। একটা বিষয় খেয়াল করেন, মজার ব্যাপার, সেটা হচ্ছে দেখেন দিনের পার্ট বুঝালে আমরা বলেছি অ্যাট হয়। যেমন দেখেন অ্যাট নুন হয়, অ্যাট নাইট হয়, অ্যাট মিডনাইট হয়, এগুলো দিনের পার্ট। দিনের পার্ট বোঝালে অ্যাট হয়, জেনারেলি দিনের পার্ট বোঝালে কি হয়, অ্যাট হয়। কিন্তু যখন দেখবেন যে কোনো একটা দিনের পার্টের আগে কি আছে, যখন দেখবেন কোনো একটা দিনের পার্টের আগে আর্টিকেল দা আছে, যখন দেখবেন দিনের পার্টের আগে আর্টিকেল দা আছে, তখন অ্যাট হবে না, তখন কি হবে, ইন হবে। যেমন এখানে দেখেন অ্যাট নুন হয়েছে, নুনের আগে কিন্তু কোনো আর্টিকেল দা নেই, কি হয়েছে, অ্যাট নুন হয়েছে। নাইটের আগে আর্টিকেল দা নেই, কি হয়েছে, অ্যাট নাইট হয়েছে। মিডনাইটের আগে আর্টিকেল দা নেই, কি হয়েছে, অ্যাট মিডনাইট হয়েছে। কিন্তু যখন দিনের একটা পার্টের আগে দা থাকবে, আর্টিকেল দা, দেখেন দা মর্নিং আছে, দা আফটারনুন আছে, দা ইভিনিং আছে, তখন কি হবে না, অ্যাট না হয়ে কি হবে, ইন হবে। তাহলে যখন দা দেখবো আমরা আর্টিকেল, তখন আমরা ইন ইউজ করব। আর যখন আর্টিকেল দেখবো না আমরা, তখন আমরা কি ইউজ করব, অ্যাট ইউজ করব। কখন, যদি দিনের পার্ট বোঝায়। আশা করছি আমরা এই পয়েন্টটা বুঝতে পেরেছেন। এভাবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো হচ্ছে আসলে মুখস্থ করার ব্যাপার, আপনাদেরকে যত বেশি পারেন মুখস্থ করতে হবে। আমি আরেকটা লাস্ট একটা টিপস দেই, এই টিপসটা দিয়ে আমি আজকে ক্লাস শেষ করে দিব। সেই টিপসটা হচ্ছে, একটু দেখেন, এটা টিপস দেই আমরা কিভাবে এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো মুখস্থ করে রাখতে পারি। একটা টিপস একটু খেয়াল করেন। আচ্ছা, আমি যদি ভুল না করে থাকি তাহলে আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন। আমি আমার স্ক্রিন খুব সুন্দর দেখা যাচ্ছে, একটু দেখেন। মনে করেন আমি কিভাবে এটা মুখস্থ রাখতে পারি, দেখেন। আমি বললাম যে অ্যাম্বিশিয়াস অফ, অ্যাম্বিশিয়াস অফ মানে হচ্ছে উচ্চাভিলাষী। অ্যাম্বিশিয়াস অফ মানে হচ্ছে উচ্চাভিলাষী। আমি যদি বলি যে আই এম নট অ্যাম্বিশিয়াস অফ ফেম, আমি খ্যাতির ব্যাপারে কি নই, উচ্চাভিলাষী নই। ডিজায়ারাস অফ মানে হচ্ছে অভিলাষী, অভিকাঙ্ক্ষী। মাই ফাদার ইজ নট ডিজায়ারাস অফ ওয়েলথ, আমার বাবা সম্পদের ব্যাপারে অভিলাষী নন। হোপফুল অফ মানে আশাবাদী, কনা ইজ হোপফুল অফ হার সাকসেস, কনা তার সফলতার ব্যাপারে আশাবাদী। অপটিমিস্টিক অফ মানে আশাবাদী, সাবা ইজ অপটিমিস্টিক অফ হার সাকসেস, সাবা তার সফলতার ব্যাপারে আশাবাদী। স্যাঙ্গুইন অফ মানে আশাবাদী, আই এম স্যাঙ্গুইন অফ মাই ফিউচার, আমি আমার ভবিষ্যতের ব্যাপারে আশাবাদী। একটু খেয়াল করেন, এখানে দেখেন বিভিন্ন ওয়ার্ড, একটা হচ্ছে অ্যাম্বিশিয়াস, একটা হচ্ছে ডিজায়ারিয়াস, একটা হচ্ছে হোপফুল, একটা হচ্ছে অপটিমিস্টিক, একটা হচ্ছে স্যাঙ্গুইন। বিভিন্ন ওয়ার্ডের মিনিং কিন্তু কাছাকাছি। দেখেন এখানে আশাবাদী আছে, অভিলাষী আছে, উচ্চাভিলাষী আছে, সবগুলোর মিনিং, এই যে 5টা ওয়ার্ড এখানে লিখেছি আমি 1 নম্বরে, এই 5টা ওয়ার্ড ভিন্ন ভিন্ন ওয়ার্ডের মিনিং কিন্তু কাছাকাছি, মিনিং কিন্তু প্রায় সেম বা কাছাকাছি। তো যখন ভিন্ন ভিন্ন ওয়ার্ডের মিনিং প্রায় কাছাকাছি হয়, যখন ভিন্ন ভিন্ন ওয়ার্ডের মিনিং
প্রায় সেম হয় অথবা কাছাকাছি হয়, তখন আমরা একই প্রেপোজিশন ইউজ করি। তখন আমরা কি ইউজ করি? একই প্রেপোজিশন ইউজ করি। যেমন দেখেন, অ্যাম্বিশিয়াস এর পরে অফ হয়েছে, ডিজায়ারাস এর পরে অফ হয়েছে, হোপফুল এর পরে অফ হয়েছে, অপটিমিস্টিক এর পরেও অফ হয়েছে, স্যাঙ্গুইন এর পরেও কি হয়েছে? অফ হয়েছে। তাহলে ভিন্ন ভিন্ন ওয়ার্ডের যখন একই মিনিং বা কাছাকাছি মিনিং হয়, আমরা একই প্রেপোজিশন ইউজ করি। এইভাবে যদি আমরা মুখস্থ রাখতে পারি, তাহলে মুখস্থ রাখার কাজটা সহজ হবে। যদি এই স্টাইলে মুখস্থ রাখা যায়, তাহলে মুখস্থ রাখার কাজটা সহজ হবে। আমার মনে হয় আমি আপনাকে বোঝাতে পেরেছি। আমরা আরেকটাতে চলে আসি। দেখেন, মনে করেন অ্যাম্বিশন ফর, 3 নাম্বার দেখেন, অ্যাম্বিশন ফর মানে হচ্ছে উচ্চাকাঙ্ক্ষা। হি হ্যাজ নো অ্যাম্বিশন ফর ফেম, তার খ্যাতির ব্যাপারে কি নেই? উচ্চাকাঙ্ক্ষা নেই। ক্রেভ ফর মানে হচ্ছে ব্যাকুলভাবে কামনা করা। আই ডু নট ক্রেভ ফর ওয়েলথ, আমি সম্পদ কামনা করি না। ডিজায়ার ফর মানে হচ্ছে কামনা বা ইচ্ছা। হি হ্যাজ এ স্ট্রং ডিজায়ার ফর ফেম, তার খ্যাতির কি আছে? ব্যাপক কামনা আছে। হোপ ফর মানে প্রত্যাশা করা। লেট আস হোপ ফর দ্য বেস্ট, চলো সবচেয়ে ভালো বিষয়টা প্রত্যাশা করি। লং ফর মানে ইচ্ছা পোষণ করা। এভরিবডি লংস ফর ফেম, সবাই খ্যাতির ইচ্ছা পোষণ করে। থার্স্ট ফর মানে তীব্র বা আকুল আকাঙ্ক্ষা। ম্যান হ্যাজ এ আনকোয়েঞ্চেবল থার্স্ট ফর নলেজ, মানুষের কি আছে? জ্ঞানের প্রতি তীব্র আকাঙ্ক্ষা আছে। দেখেন, ভিন্ন ভিন্ন ওয়ার্ড, অ্যাম্বিশন, ক্রেভ, ডিজায়ার, হোপ, লং, থার্স্ট, ভিন্ন ভিন্ন ওয়ার্ডের মিনিং প্রায় কাছাকাছি, এক্স্যাক্টলি সেম না, কাছাকাছি মিনিং। কাছাকাছি মিনিং যখন ওয়ার্ডগুলো ভিন্ন ভিন্ন, তখন কিন্তু আমরা সেম প্রেপোজিশন ইউজ করেছি। দেখেন, সবগুলোতে ফর ইউজ করা হয়েছে। যদি এভাবে গ্রুপ করে করে এগুলো শেখা যায়, আমার মনে হয় মুখস্থ রাখার কাজটা সহজ হবে। আমার ধারণা মুখস্থ রাখার কাজটা সহজ হবে যদি এই স্টাইলে শেখা যায়। মনে করেন 4 নাম্বারটা একটু দেখেন, অ্যাপটিটিউড ফর মানে হচ্ছে প্রবণতা। ফ্যাসিনেশন ফর মানে হচ্ছে আকর্ষণ। লাইকিং ফর মানে পছন্দ। পেশন ফর মানে হচ্ছে প্রবল অনুরাগ। টেস্ট ফর মানে হচ্ছে রুচি বা পছন্দ। জেস্ট ফর মানে হচ্ছে প্রবল উৎসাহ ও আনন্দ বা উচ্ছ্বাস। দেখেন, ওয়ার্ডগুলো ভিন্ন ভিন্ন, কিন্তু তাদের মিনিং প্রায় কাছাকাছি। তো ভিন্ন ভিন্ন ওয়ার্ডের মিনিং যখন কাছাকাছি হয়েছে, তখন কি হয়েছে? সেম প্রেপোজিশন হয়েছে। দেখেন, সবগুলোতে কি হয়েছে? ফর হয়েছে। এভাবে যদি গ্রুপ করে করে মুখস্থ রাখা যায়, আমার মনে হয় এটা মেমোরাইজ করার কাজটা সহজ হবে। সো অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন অংশে ভালো করার জন্য আমি যে টেকনিকগুলো বললাম, এই টেকনিক অ্যাপ্লাই করে অনেকগুলো প্রেপোজিশন মুখস্থ রাখার সুযোগ আছে। এগুলো মুখস্থ রাখার চেষ্টা করবেন। আপনারা সবাই যারা আজকে ক্লাসে যুক্ত হয়েছেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে এতক্ষণ লাইভে যুক্ত থাকার জন্য। তারপরে হচ্ছে আপনাদের সবার মঙ্গল কামনা করছি। যারা এসআই নিয়োগ পরীক্ষায় অবতীর্ণ হবেন, সবাই যেন স্বপ্ন পূরণ হয় সে প্রত্যাশা করছি। আপনারা পুলিশ বাহিনীতে এসআই হিসেবে যোগদান করেন। একটা সৎ বাংলাদেশ, সুন্দর বাংলাদেশ, একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ আপনারা উপহার দিবেন সেই প্রত্যাশা করছি। সেই প্রত্যাশা করে সবার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা এবং ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। সবার জন্য সামনের এসআই নিয়োগ পরীক্ষার জন্য অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।